শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটু প্রবলেম হয়ে গেছে কম্পিউটারটাতে, আমি ফোন হ্যাঁ থেকে স্যার, দেখলাম আপনি লেফট হয়ে গেলেন। হ্যাঁ। মানে মাইকটা কাজ করছে না আর কি। ফোন থেকে জয়েন করলাম ওই জন্য। হুম, দেখলাম। ঠিক আছে, এক মিনিট। ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে। ওম सहना भवतु, सहनौ भुनक्तु, वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা আগের দিন কিছু কাজ ছিল দেওয়া, তাই তো? আমি একটা খাতা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলুন। স্যার বলবো, স্যার বকবেন না তো? না না, বলুন। বলছি স্যার, আমি না একটাও পারিনি। আমি বুঝতে পারছি স্যার আমি কোনটা? পারছি না, কিন্তু এখানে পারছে আরও আছে যারা, তারা নিশ্চয়ই হোমওয়ার্ক করে এনেছে, কিন্তু আমি স্যার পারিনি, একটাও পারিনি। না না, অনেকেই করেনি, কয়েকজন মাত্র করেছে, কিন্তু আপনি একটাও করেননি? একটাও আমি না একটা করার, আমি তো একদম যেগুলো জানা হয়তো সেগুলোর একটা মধ্যেই দিয়েছি। একটা একটা বলছি, কিন্তু না বাক্যটা ঠিক দাঁড় করাতে পারছি না আমি। আচ্ছা, ঠিক আছে, আমরা এই খাতাটা দেখি, দেখি আপনি দেখুন বুঝতে পারছেন কিনা, মানে সংস্কৃত ঠিক গুলো আছে, দেখে। ঠিক আছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রথম বাক্য ছিল বালিকারা বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে গিয়েছিল। ঠিক আছে, বালিকারা বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে গিয়েছিল। এবার এখানে প্রথম কিছুই নেই বাক্যটা, আমরা যা শিখেছি তাই দিয়ে বাক্যগুলি করতে হবে। ঠিক আছে, প্রথমে কারক আমরা শিখেছিলাম, কারক নির্ণয় করে। ঠিক আছে, কোনটা কোন কারক সেইগুলো দিয়ে অনেকগুলি বাক্য আমরা প্র্যাকটিসও করেছিলাম এবং আপনারা করেও ছিলেন। ঠিক আছে, একটি বাংলা বাক্য থেকে আমাদের প্রথমে চিনতে হবে কোনটা কোন কারক। ঠিক আছে, এখানে বাক্যটি আছে, এখানে কর্তাকে, যে ক্রিয়াটা বালিকা। করছে। হ্যাঁ, বালিকারা কর্তা বোঝা যাচ্ছে, বালিকারা কর্তা। তাহলে কর্তাতে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি, তাই তো? হ্যাঁ স্যার। কর্তাতে তাহলে প্রথমা বিভক্তি হয়। তাহলে প্রথমা হলে বালিকারা, মানে কি অনেকগুলি বালিকা বোঝা যাচ্ছে, মানে বহু বচন হবে, তাই তো? প্রথমার বহু বচন, বালিকারা আছে, তাহলে হ্যাঁ বালিকা হ্যাঁ। আহা হয়ে গেল, বালিকা আহা। ঠিক আছে, বাড়ি থেকে, বাড়ি থেকে, এই থেকে যেখান থেকে বোঝায় সেটা কোন কারক হয়? সেটা হয় অপাদান কারক। পড়ানো হয়েছিল এটা। ঠিক আছে, স্যার গৃহাত হবে। থেকে। আমি না হুম। স্যার পাঠাতে ভুল মানে পাঠাতে পারিনি স্যার, আমি খাতাটা আর কি করেছি। হ্যাঁ স্যার, পাঠানো হয়নি আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যারা করেছেন তারা চেক করে নিন। ঠিক আছে, তাহলে বাড়ি থেকে মানে অপাদান কারক, বাড়িটা যেখান থেকে কিছু হয়। ঠিক আছে, যেখান থেকে কিছু বিচ্ছেদ বা বিয়োগ হয় সেটা হচ্ছে অপাদান কারক হয়। তাহলে এখানে বাড়ি থেকে আছে, তাহলে বাড়িটা হচ্ছে অপাদান কারক, আর অপাদান কারকে হয় পঞ্চমী বিভক্তি। তাহলে বাড়ি এর সংস্কৃত কি হবে? গৃহ।
অকারান্ত গৃহ শব্দ, তার পঞ্চমী করলে গৃহাত, ঠিক আছে, তো বাড়ি থেকে মানে গৃহাত হলো। তো সাইকেলের দ্বারা, তাহলে এরকম কারোর দ্বারা যে কাজটা নিষ্পন্ন হয় সেটা কোন কারক হয়? সেটা হয় করণ কারক। করণ কারক। তাহলে করণ কারক হলে কোন বিভক্তি হয়? তৃতীয়া, ঠিক আছে। তাহলে সাইকেল দ্বিচক্রিকা, সাইকেল মানে দ্বিচক্রিকা, তাহলে দ্বিচক্রিকা শব্দের তৃতীয়ার একবচন কি হবে? দ্বিচক্রিকয়া, তাহলে সাইকেলের দ্বারা, ঠিক আছে। লতা এটা শব্দ দ্বি লতা, দ্বিচক্রিটা কি বললেন দ্বিচক্র স্যার? যানও করেছিলাম স্যার, দ্বিচক্র জানে না। হ্যাঁ ওটাও হবে। দ্বিচক্রিকাটা দ্বিচক্রিকা দ্বিচক্রিকায়া। জানেনও করেছিলাম স্যার, এটা হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। আচ্ছা। দ্বিচক্রিকা যদি করেন তাহলে ওটা আকারান্ত শব্দ, লতা শব্দের মতো, তাহলে তার তৃতীয়া হবে কি? দ্বিচক্রিকয়া, ঠিক আছে, হয়ে গেল। আর বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে যাওয়া, আমি বারবার বলেছি যে যেখানে যাচ্ছে সেটা কর্ম হয় সবসময়, যাওয়া ক্রিয়া থাকলে, ঠিক আছে, যাওয়া ক্রিয়া থাকলে মানে যেখানে যাচ্ছে সেটা কর্ম হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে সবসময়। বাংলা বাক্যে বিদ্যালয়ে এরকম থাকে দেখে মনে হয় অধিকরণ, কিন্তু আমি বলেছিলাম এই ক্ষেত্রে শুধুমাত্র যেখানে যাচ্ছে, যেটা গন্তব্য স্থল, সেটা কিন্তু কর্ম হয় সব সময়। তাহলে বিদ্যালয়ে কি হবে? বিদ্যালয়ম কর্ম। আর গিয়েছিল অতীতকাল আছে, তাহলে অতীতকাল বোঝাতে আমরা প্রত্যয় আমরা শিখেছিলাম, ঠিক আছে, ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়। এবং এই বাক্যটি প্রথমে কি হয়ে যাবে? তবতু দিয়ে করতে হবে, তারপর ত দিয়ে করতে হবে। তাহলে তাহলে আমরা যদি তবতু দিয়ে করি, ঠিক আছে, কি হবে? কর্তাকে অনুসরণ করবে, তাই তো। গিয়েছিল মানে কি? গম ধাতু, গম ধাতু তবতু করলে গতবৎ হচ্ছে, ঠিক আছে, গতবৎ শব্দটি পাচ্ছি আমরা, তারপর সেটা কর্তাকে অনুসরণ করবে। কর্তা এখানে আছে বালিকা, তাই তো, বালিকা মানে অনেকগুলি বালিকা, তাহলে স্ত্রীলিঙ্গের বহু বচন। তাহলে গতবৎ শব্দটিকে যদি স্ত্রীলিঙ্গ করতে যাই কি করতে হবে? একটা ইকার যোগ করতে হবে, দীর্ঘ ইকার যোগ করলে গতবতী শব্দ পেলাম, এবং তার বহু বচনে গতবত্যা রূপ হচ্ছে। তাহলে কি আছে এখানে? মানে শক্ত তো কিছুই নেই, প্রত্যেকটাই আমাদের শেখার মধ্যে আমি দিয়েছি, সেরকম বাক্যগুলোই দিয়েছি যেগুলো আমরা শিখেছি, তাই না? হ্যাঁ বলুন। দ্বিচক্রে না এই শব্দটা হয় না, না না না, দুই চক্রে না, ওরম বলা যাবে না। খুব যেন কমন কথা বলে ব্যবহার করা যায়। আচ্ছা ঠিক। এটা গতবন্তী হবে না? না, বালিকাহা আছে তো, স্ত্রীলিঙ্গ। ও হ্যাঁ, ক্লিবলিঙ্গ হলে জগৎ শব্দের মতো, জগৎ, জগতি, জগন্তি, হ্যাঁ। মিত্রাণী থাকলে হলো। কিন্তু এটা তো স্ত্রীলিঙ্গ, মানে কি? গতবতী হয়ে গেল, তার গতবত্যা। হ্যাঁ বলুন। তাহলে বোঝা গেল কর্তৃবাচ্যে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপর এটা কর্মাচ্য করলে কি করতে হবে? কিছুই করতে হবে না। কর্মাচ্য করতে হলে কর্তাকে তৃতীয়া করে দিতে হবে, আর কর্মকে প্রথমা, আর ত প্রত্যয় দিয়ে করতে হবে, তাই তো। তাহলে কি হবে? বালিকাহা ছিল, সেটা হবে বালিকাভিহি, ঠিক আছে, লতা শব্দ, বহুবচন যেহেতু আছে তৃতীয়ার বহুবচন করতে হবে, বালিকাহা ছিল বালিকাভিহি। আর আমি কি বলেছি? কর্তার কর্মাদে বাকিগুলো সেম থাকবে, ঠিক আছে, বাকিগুলোতে কোনো টাচ করা হবে না। তাহলে গৃহাতটা গৃহাত থাকলো, দ্বিচক্রী কয়াটা দ্বিচক্রী কয়া থাকলো, আর বিদ্যালয়ম ছিল কর্ম, সেটা প্রথমা হয়ে যাবে বিদ্যালয়ঃ, ঠিক আছে। আর ত প্রত্যয় হবে, ত প্রত্যয় করতে গেলে কি বলেছিলাম? এই যে তবতু প্রত্যয়ান্ত শব্দটি আছে তার থেকে ওই, এটা কেটে দিতে হবে। হ্যাঁ, এটা কেটে দিলে কি পড়ে থাকলো? গত, তাই তো, হয়, হ্যাঁ। গত পড়ে থাকলো। এবার বিদ্যালয় শব্দটা কোন শব্দের মতো? ওই পুংলিঙ্গ শব্দ, তাই তো। তাহলে এটা গতাহ হবে, এখানে গতাহা কিন্তু করেছেন, ভুল করেছেন, ঠিক আছে। বিদ্যালয় আছে কর্ম, তাকে অনুসরণ করলে হবে গতহ, হ্যাঁ স্যার। শব্দের প্রত্যয় বচন। স্যার আকার হবে না, তাই তো? না না, আকার হবে না, রাম শব্দের মতো হবে গত শব্দ, এক বচনে আছে। বিদ্যালয়া, যদি ওতে বিদ্যা বহুবচন থাকতো তাহলে গতাহা হতো, বিদ্যালয়াহা গতাহা, মানে বিদ্যালয়টা যদি বহুবচনে বিদ্যালয় বহুবচনে কি করে হয়েছে? হ্যাঁ বহুবচন হতো কতটা? কর্মকে অনুসরণ করে, কি আমি বারবার বলছি তো,
গত ত প্রত্যয়ান্ত শব্দ কর্মকে অনুসরণ করে। যদি কর্মের যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি, এখানেও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। ও বিদ্যালয়টা প্রথমা বিভক্তি, হ্যাঁ হ্যাঁ, প্রথমার বিদ্যালয়টা এক বচনে আছে, শুধু প্রথমা নয়, হ্যাঁ প্রথমার এক বচনে আছে বলে এটা প্রথমার এক বচনে গতহ হবে। হ্যাঁ স্যার, বিদ্যালয়ও হতো, গতও হতো, তাই না? বারবার এটাই হ্যাঁ বলা হ্যাঁ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই দুটি বাক্য কি হলো? বালিকা, এটা কিন্তু পেট কাটা ব হবে, ঠিক আছে? এগুলো বর্গীয় ব। স্যার স্যার এই হ্যাঁ, পেট কাটা ব আর মানে একটা এমনি ব হবে, যেন পেটটা কাটা থাকবে না স্যার, এটা কি করে বুঝবো যে কোন এটা বানানে কোনটা হবে? এইটা ওরকম ভাবে কোনো নিয়ম নেই, ওটা আপনাকে দেখেই মনে রাখতে হবে, ঠিক আছে? যে বালিকা এখানে বর্গীয় ব, বিদ্যালয় এখানে অন্তস্থ ব, ঠিক আছে? হুম, হ্যাঁ তাহলে স্যার। এখানে বালিকাহ গৃহাৎ দ্বিচক্রিকয়া বিদ্যালয়ম গতবত্যঃ। তাহলে বালিকাভিः গৃহাৎ দ্বিচক্রিকয়া বিদ্যালয়ः গতः, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপর নেক্সট বাক্য, দুজন ছাত্র মাঠে ফুটবল খেলছে। দুজন ছাত্র মাঠে ফুটবল খেলছে, ঠিক আছে? তাহলে এখানে কর্তাকে দুজন ছাত্র, মানে ছাত্রও, ঠিক আছে? ছাত্রও মাঠে, এখানে মাঠেটা কিন্তু অধিকরণ, ঠিক আছে? অধিকরণ আছে মানে কোথায় খেলছে? মাঠে খেলছে। তাহলে অধিকরণ মানে প্রাঙ্গণে, ঠিক আছে? স্যার ক্রীড়াঙ্গনে লিখেছিলাম। হ্যাঁ, ক্রীড়াঙ্গনে হবে, ক্রীড়া ক্ষেত্রে তো পারা যেতে পারে। ছাত্রও প্রাঙ্গণে বা ক্রীড়াঙ্গনে, ঠিক আছে? প্রাঙ্গণে বা ক্রীড়াঙ্গনে ফুটবল খেলছে। তাহলে ফুটবলটা কি এখানে? কি খেলছে? ফুটবল খেলছে। ফুটবলটা হলো কর্ম, তাই তো? কর্ম হলে পাদ কন্দুকম, ঠিক আছে? আর খেলছে এখানে কিন্তু অতীত নেই, খেলেছিল বা খেলছিল এরকম নেই, তাহলে এখানে কিন্তু তবতু প্রত্যয় হবে না, তাই তো? তবতু প্রত্যয় কোন ক্ষেত্রে হয় বলেছে? অতীতকাল অর্থে। তো এখানে অতীতকাল যেহেতু নেই, তাহলে সিম্পল আমাদের লট লকার স্যার দিয়ে এটা করতে হবে। বর্তমান কাল স্যার। হ্যাঁ, খেলছে বর্তমান কাল তো, স্যার তাই না? পাদকন্দুকটা স্যার হ্রস্ব না দীর্ঘ? দীর্ঘ এটা, আচ্ছা কন্দুকম। স্যার। আচ্ছা, খেলছে এটা বর্তমান কাল, তাই না? খেলছে বোঝাই যাচ্ছে, বাংলা তো বোঝাই যাচ্ছে খেলছে। হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, পাদতন্দুকম ওটা কি দীর্ঘৌকার হবে না হর্ষৌকার হবে? আর ওটা দীর্ঘকার হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে খেলছে যেহেতু বর্তমান কালে, যেটা তবতু করতে হবে না, না হলে কি করতে হবে? লট লকার দিয়ে করতে হবে, সিম্পল। তাহলে দুজন ছাত্র, কর্তা, তাহলে তাহলে ছাত্র। খেলছে স্যার, একটা কথা স্যার, এটা খেলছে এটা বর্তমান কাল লট লকার, লট লকারে খেলা কিরত যেটা হবে সেইটা বসবে। হ্যাঁ, এটা বলছে কর্তাকে অনুসরণ করে, দুজন বুঝতে ছাত্র পারছি মানে এটা। ওটা হ্যাঁ, তহ হবে না, কিরতহ। হ্যাঁ, ক্রীড়া তাহা। আর কিরত। আমি তাহলে ভুল করেছিলাম। আমি তহতু তো করেছিলাম, ভুল হয়েছে। না, তবতু হবে না তো, আমি তবতু কোথায় হবে বলেছি? শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ, অতীতকাল ভুল বোঝাতে। হয়েছে। হ্যাঁ ঠিক আছে। মিক্সচার করে দিয়েছিলাম বাক্যগুলো, ওই জন্যে। তারপর দুজন ছাত্র মাঠে ফুটবল খেলছে। দুজন ছাত্র, তাহলে ছাত্রও প্রাঙ্গণে পাদকন্দুকম ক্রীড়াতহ। ছাত্রও আছে, প্রথম পুরুষের দ্বিবচন, তাই তো? তাহলে ক্রীডতি, ক্রীড়াতাহ, ক্রীডন্তি। তাহলে ক্রীড়াতাহ হচ্ছে ছাত্রও ক্রীড়াতাহ, ঠিক আছে? তাহলে হলো, এটাকে যদি কর্মবাচ্য করা হয় কি হবে? ছাত্রটাকে প্রথমা আছে, এটাকে তৃতীয়া করতে হবে, ঠিক আছে? এবার প্রথমার কোন বচন আছে? দ্বিবচন, তাহলে তৃতীয়ার দ্বিবচন করতে হবে, তাই তো? আমি বলেছিলাম যে বিভক্তিটা চেঞ্জ হবে, কিন্তু বচনটা চেঞ্জ হবে না। তাহলে প্রথমা ছিল, তৃতীয়া হচ্ছে, কিন্তু দ্বিবচন ছিল, সেটা দ্বিবচনে কিন্তু রাখতে হবে। ছাত্রও ছিল, ছাত্রাভ্যাম। তারপরে প্রাঙ্গণে, এটা প্রাঙ্গণেই থাকবে। আর কন্দুকমটা, কন্দুকম ওটা ফল শব্দের মতো যেহেতু, ঠিক আছে? তাহলে ওটা প্রথমা করলেও একই থাকবে, পাদকন্দুকম
আর স্যার এটা আর কর্মবাচ্য, ক্রিডাতে হবে, এটা ভুল আছে। হ্যাঁ, এটা কি করতে হবে? মূল ধাতুর সঙ্গে কর্মবাচ্যের নিয়ম কি? মূল ধাতুর সঙ্গে এটা চফলা যোগ হবে, আর আত্মনেপদে হবে, আর কর্ম অনুযায়ী হবে। তাহলে ক্রিড্য পেলাম আমরা, ক্রিড্য ধাতু, আর পাদকান্দুকম এর অনুযায়ী হবে, তাই তো? তাহলে এটা কি এক বচনে আছে, তাহলে ক্রিড্যতে হবে, ক্রিড্যতে কিন্তু হবে না, ঠিক আছে? ক্রিড্যতে, পাদকান্দুকম ক্রিড্যতে, ঠিক আছে? বানানটা কি হবে স্যার? ক্রিড্যতে এই একারটা হবে না, এই ইয়কারের যে একারটা, এটা হবে না, ক্রিড্যতে, ঠিক আছে? তারপর আমি গতকাল রামকে পেন দিয়েছিলাম, তাহলে এটা দিয়েছিলাম আছে অতীতকাল, তাহলে এখানে আবার তবতু হবে, ঠিক আছে? আমি, কর্তা হচ্ছে আমি, অহম। গতকাল, গতকালটা আপনাদের শেখানো হয়েছে তো মনে হচ্ছে, ওই জন্য আমি দিয়েছি এটা, হ্যাঁ মানে হ্যাঁ অন্য স্যার, হয়ে গেছে। অন্য আছে তো। হ্যাঁ, স্যার হিয় হ। তাহলে হ্যাঁ শিয়াহা হবে। আপনি এটা কি লিখেছেন? এটা তো ওটা বাংলায় তালবস্য হ, হয়ে গেছে, হটা হ্যাঁ হ্যাঁ শিয়াহা বাংলা হয়েছে, হ হয়েছে। হয় জফল হবে, শিয়াহা, ঠিক আছে? তাহলে গতকাল শিয়াহা, রামকে পেন দিয়েছিলাম, তাহলে এই দেওয়া ওই বানানটা কি বলা স্যার? হয়েছে তালবস্য না, হয় হয় জফলা, হয় জফলা, ও, এটা হয় বাংলা জফলা, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তারপরে কি বিসর্গ হবে? হ্যাঁ বিসর্গ হবে। আমি গত দিনম করেছিলাম, ওটা ভুল নাকি? না না, ভুল মানে নয়, ভুল নয়। অল্টারনেটিভ? তাহলে অল্টারনেটিভ। গত দিনও হবে না, গত দিনে সপ্তমী গত করতে হবে। দিনে। আধার, কাল তো আধার, আচ্ছা, ঠিক আছে? তাহলে রামকে পেন দিয়েছিলাম, ঠিক আছে, রামকে পেন দিয়েছিলাম। তাহলে এরকম দেওয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যাকে দেওয়া হচ্ছে, যার সঙ্গে সম্বন্ধ করা যায়, সেটা সম্প্রদান কারক হয়। যে কোনো জিনিস, ঠিক আছে, কর্মের দ্বারা যার সঙ্গে সম্বন্ধ করা হচ্ছে, মানে সোজা কথা যাকে দেওয়া হচ্ছে, যে কোনো জিনিস দান ক্রিয়া থাকলে যাকে দেওয়া হয়, যে ব্যক্তিকে বা যাকে, সেইটা কি হয়? সম্প্রদান হয়। সম্প্রদান হলে চতুর্থী বিভক্তি হয়। তাহলে রামকে দেওয়া হচ্ছে এখানে, তাহলে রামায়, ঠিক আছে? কি দেওয়া হচ্ছে? পেন, সেটা কর্ম, কলমম বা লেখনীম করতে পারেন, ঠিক আছে? দিয়েছিলাম, কে দিয়েছিল? আমি, তাহলে কর্তা আমি, তাহলে অহম আছে যেহেতু, তাহলে এটা যদি আহ দান, দা ধাতু দত্তবৎ হয়, ঠিক আছে? দত্তবৎ, সেটা এবার অহম অনুযায়ী হবে। অহম যদি পুংলিঙ্গে হয় দত্তবান, যদি স্ত্রীলিঙ্গে হয় দত্তবতী, ঠিক আছে? অহম হ্যহ রামায় কলমম দত্তবান অথবা দত্তবতী, ঠিক আছে? স্যার এটাকে কর্মাচ্ছ, হ্যাঁ বলুন। বলছি এই দেওয়াটা কি চতুর্থী অবশ্যই করতে হবে? কোন কোনখানটায়? এই কলম দেওয়াটা? হ্যাঁ, চতুর্থী অবশ্যই করতে হবে। আমি দা- ভাবছিলাম যে কলম দেওয়া মানে তো আমি কাউকে কলম দিয়ে আবার পরক্ষণেই নিয়ে নিতে পারি, হ্যাঁ এমন নিয়ে কি নিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নিতে পারেন, কিন্তু তাহলে তো দানটা বোঝা যাচ্ছে তো, আচ্ছা, দান দেওয়া আমি মানে ক্রিয়াটাকে বোঝা সেই যাচ্ছে। মুহূর্তে দান হ্যাঁ করেছিলাম সেটাই ধরে নেওয়া হ্যাঁ হচ্ছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই দেওয়া আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক। একটা এইটা নিয়ে একটা মজার আছে, মানে মহাভাষ্যকার মানে এটা এই প্রশ্নটা করছেন ওখানে, যে প্রথমে বলছে দান মানে কি, যে সত্ত্ব নিবৃত্তি, মানে আমি নিজের সত্ত্বটাকে নিবৃত্তি করে দিলাম যে নিজ দান করছি, ঠিক আছে? সেখানে একটা এরকম উদাহরণ দিচ্ছেন, তাহলে গুরুহু শিষ্যায় চপেটাম দদাতি, মানে গুরু শিষ্যকে চড় দিচ্ছে, চড় মারছে, সেখানেও তাহলে এটা কি দান বলা হবে? সেখানে চতুর্থ এই নিয়ে একটা প্রসঙ্গ মানে আছে এরকম করতে, কিন্তু লাস্টে আসছে যে না, দেয়া বোঝালেই হবে ওখানে, ঠিক আছে? দান ধাতু, দা ধাতু প্রয়োগ থাকলে, আচ্ছা আচ্ছা দা ধাতু ঠিক। প্রয়োগ আছে মানে ওখানে চতুর্থী করতে হবে। তাহলে একটা কর্তৃবাচ্য হলো অহম হ্যহ রামায় কলমম দত্তবান। এটাকে যদি করবাচ্য করা হয়, যেহেতু তবতু দিয়ে আছে, করবাচ্য করলে ত প্রত্যয় দিয়ে হবে, ঠিক আছে?
অহমটা হয়ে ময়া, বাকিগুলো হিয়াহ একই থাকবে, রামায় একই থাকবে, আর কলমম অহংটা ময়া ময়া কেন হলো? অসমত শব্দের ওটা তৃতীয় আর এক বচন ময়া রূপটা হয়। অসমত শব্দের রূপ এরকম অহম আবাম বয়ম মাম মা আবাম রূপ আসমান নাহ ময়া আবাভ্যাম আসমাবি, এরকম রূপ হয় ময়া। আমি লিখে দিয়েছিলাম, মনে করুন স্যার তিনটে রূপ, প্রথমা দ্বিতীয় তৃতীয়া তিনটে আমি লিখে দিলাম, যেহেতু এই পরমার্থের জন্য তৃতীয়টা দরকার হয় বলে, তাই না? অসমত শব্দ দুষ্ম শব্দের তিনটে রূপ আমি লিখে দিয়েছিলাম। তাহলে অহমটা চেঞ্জ করলে হবে ময়া, হিয়াহ রামায় কলমহ দত্তহ, ঠিক স্যার আছে? লেখনী লিখলে তাহলে লেখনী লেখনী দত্তা হবে। লেখনী দত্তাহা হ্যাঁ, দত্তাহা নয়, দত্তা, দত্তা। এক বচন। হ্যাঁ, হুম। লতা শব্দের মতো। ঠিক আছে, তাহলে 4 নম্বর, তোমরা রান্নাঘরে বসে আছো। ঠিক আছে, তোমরা রান্নাঘরে বসে আছো। তোমরা কি আছে, ইউয়ম, রান্নাঘরে মহানাসে বসে স্যার আছো। এবার হবে না স্যার? পাকশালায়াম, হ্যাঁ পাকশালায়াম, ঠিক আছে, পাকশালায়াম করতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, কাকু সালায়াম করেছি স্যার আমি। বসে আছো, বসে থাকা তোর উপবিশতি যদি করা হয় তাহলে এটা কিন্তু ইউয়ম উপবিশতি হবে কি না স্যার, উপবিশন্তি হবে উপ স্যার। না, উপবিশন্তি করে উপবিশতঃ। হবে। হ্যাঁ, এটা উপবিশথা। হ্যাঁ প্রথমে হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে হবে কোন পুরুষ হবে, যুষ্মৎ থাকলে কোন পুরুষ হবে? উপবিশথা। মধ্যম 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 পুরুষ পুরুষ, বহুবচন। মধ্যম বহু বচন। হ্যাঁ, তার আবার বহু বচন আছে, ইউয়ম। তাহলে ওই সি থস থ থটা হবে। হ্যাঁ, উপবিশাদ থ, ঠিক আছে, শুধুমাত্র থ, বিসর্গ কিন্তু না, উপবিশাদ থ, বুঝা যাচ্ছে? রান্নাঘরটা পাকশালা হবে তো? হ্যাঁ, পাকশালা করলে ওটা সপ্তমী করতে হবে, পাকশালায়াম, যেহেতু অধিকরণ, রান্না ঘটে, ঠিক আছে? আচ্ছা। তাহলে ইউয়ম মহানাসে অথবা পাকশালায়াম উপবিশাদ থ, ঠিক আছে? তারপর এটাকে চেঞ্জ করলে কি হবে, করমাচ্ছে ইউয়মটা হবে ইউষ্মাভিহি, ঠিক আছে, ইউষ্মাভিহি, এটা হয়ে যাবে। এখানে যেহেতু কোনো কর্ম নেই তাহলে এটাকে চেঞ্জ করলে কোন বাচ্চা হবে, ভাব বাচ্চা। ভাব বাচ্চে, ভাব বাচ্চে ইউষ্মাভি মহানাসে আর উপবিশ্যাতে, ভাব বাচ্চা করলে সবসময় প্রথম পুরুষের এক বচনই প্রয়োগ হবে, ঠিক আছে, উপবিশ্যাতে, ইউষ্মাভি মহানাসে উপবিশ্যাতে। পাকশালাটা কি হবে স্যার? ওটা তো একই থাকবে, আমি তো বারবার কি বলছি যে কর্তা ও কর্মবাদে আচ্ছা, হ্যাঁ বাকিগুলো আমরা হ্যাঁ কোনো চেঞ্জ করব না, হ্যাঁ হ্যাঁ। বাকিগুলো একই থাকবে, সে বাচ্চাই করি আমরা, ঠিক আছে। উষ্মাবি মহানাসে উপবিশ্যাতে। তারপর মাছগুলি নদীতে খেলা করছে, মৎস্যাহা নদ্যাম ক্রীডন্তি, ঠিক আছে। তারপর মৎস্যৈহি নদ্যাম ক্রীড্যতে, ঠিক আছে, এটাও ভাব বাচ্চা হচ্ছে চেঞ্জ করলে, যেহেতু কর্ম নেই, ঠিক আছে। এখানে মৎস্যৈহি নদ্যাম ক্রীড্যতে, বোঝা গেছে? তারপর দেখা যাচ্ছে আমরা হ্যাঁ স্যার দুজন দেখা যায়। তোমাদের দুজনকে দেখছি, ঠিক আছে, আমরা দুজন তোমাদের দুজনকে দেখছি। তাহলে এখানে কর্তা কি, আমরা দুজন, আর কর্ম তোমরা দুজন, ঠিক আছে। আমরা দুজন হলে কি হবে, অহম আবাম, আবাম হবে, ঠিক আছে, আবাম হলো। আর তোমাদের দুজনকে এটা কর্ম, তাই তো, কর্ম হলে এখানে কি হবে, দুয়াম হবে কি, না দুয়ামটা তো স্যার, প্রথমা রূপ। হবে হ্যাঁ, স্যার। জুবাম। জুবাম, হ্যাঁ জুবাম, আবাম, জুবাম, পশ্যাবহ, ঠিক আছে। পশ্যাবহ কেন হবে,
যেহেতু এটা আবাম কর্তা আছে অসমত শব্দ দিয়ে, মানে আমি এটা কর্তা আছে, তাই তো? তাহলে উত্তম পুরুষ। আর আবামটা হচ্ছে দ্বিবচন, আমরা দুজন, তাই পশ্যামি পশ্যাবহ হচ্ছে দ্বিবচনে, উত্তম পুরুষের দ্বিবচন পশ্যাবহ। আবাম ইউবাম পশ্যাবহ, ঠিক আছে? আবাম ইউবাম পশ্যাবহ। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? আবাব আবাভ্যাম, ত্বং দৃশ্যসি হলো। জুসমান। বলছে না, দুষ্পান নয়, না স্যার ত্বং হবে। যুবামই থাকবে। তম কেন হবে? তোমরা ও দুজন ও আছো, আচ্ছা, দুজন। কর্মে আছে, হ্যাঁ। কর্মটা কি ছিল? তাহলে আমাদের কর্তৃবাচ্যে কি রূপটা হলো? আবাম ইউবাম পশ্যাবহ, তাই তো? আবাম ইউবাম পশ্যাবহ, আবাভ্যাম ইউবাম, ইউবামিত হবে, তাই না? মানে ওটা হ্যাঁ কর্মের ঠিক আছে। মানে দ্বিতীয়ার দ্বিবচন ইউবাম ছিল, আর প্রথমার দ্বিবচনে ইউবামি রূপ হয়। হ্যাঁ, দুটোই হ্যাঁ, একই রূপ। হ্যাঁ, রূপটা একই হবে, যেহেতু দ্বিতীয়াতেও একই রূপ হয় দ্বিবচনে, প্রথমার দ্বিবচনে একই রূপ হয় ইউবাম। তাহলে আবাভ্যাম ইউবাম, আর এটা কি হবে? দ্বিবচন। কি হবে দৃশ্যেতে। তাহলে? হ্যাঁ, মধ্যম পুরুষ। দৃশ্যেতে। হ্যাঁ, মধ্যম পুরুষের দ্বিবচন দৃশ্যেতে। আবাভ্যাম ইউবাম দৃশ্যেতে। সকলে করেছেন এটা? ঠিক করে নিন। আর বোঝা গেছে তো কেন হচ্ছে এটা? দৃশ্যেতে, হ্যাঁ স্যার। ঠিক আছে? সেব ধাতুর আমি রূপটা দিয়েছিলাম, সেব ধাতুর রূপের মধ্যে হবে সেবসে, সেবেথে, সেবন্তে, সেবেথে, দৃশ্যেথে। এটা হলো। তারপর 7 নম্বর বাক্য, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, ঠিক আছে? বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, তাহলে এসেছিল এখানে আবার অতীতকাল চলে আসছে, তাহলে আবার আমাদের তবতু বলতে হয়। তাহলে বাবা জনকহ বাজারটা কি হবে? বাজার থেকে, থেকে বোঝাতে কি করতে হবে বললাম, যে কোথাও থেকে যদি হয় এই হবে। অপাদান কারক। অপাদান। তাহলে বাজারটা ইয়ে আপন হলে দোকান, আপন মানে দোকান, বাজার বলতে গেলে বিপণী। বিপনাথ হবে স্যার? স্যার বিপনাথ হবে? বিপনাথ। বিপণা স্যার বিপন্যাহা বিপণী শব্দ, বিপণী মানে নদীর মতো। ইকারান্ত হ্যাঁ হয়ে যাচ্ছে। স্যার বিপন্যাহা না, করেছিলাম। নদীর মতো নয়, নদীর মতো নয়, ওটা হর্ষ ইকারান্ত। স্যার বিপণে এরকম হবে। কি হবে? হ্যাঁ, মতি শব্দ, বিপণী হলে মতি কি শব্দ, হবে? বিপণেহে, বিপণে ঠিক আছে? আপনার। অথবা মতি শব্দ, না, আপন, আপন মানে কিন্তু দোকান বোঝায়, আপন মানে দোকান, বাজার বলতে বিপণী। পূর্ণিমার বাজার আছে। হ্যাঁ, আপন মানে এমনি দোকান থেকে যদি বলা হয়, দোকান, কোনো দোকান বোঝায়। আর বাজার মানে কি? দোকান সমূহ একটা। বিপণী মানে হস্য ইকারান্ত স্ত্রীলিঙ্গ, মানে এটা মতি শব্দ আমরা পড়েছিলাম, মতি। স্যার মুনির মতো না? স্যার মুনিটা, মুনি মতি। মুনিটা হচ্ছে পুংলিঙ্গ, ও আর একটা রূপটা কিন্তু স্ত্রীলিঙ্গ অনেক আছে। ট্যাগ থাকে। হ্যাঁ, পার্থক্য কোথায় দেখবেন? মতি শব্দের দুটো রূপ হয়, মত্তে। ষষ্ঠীতে বা পঞ্চমীতে। হ্যাঁ, হ্যাঁ, স্যার, মত্যাহা মতেহে, হ্যাঁ, তাই তো? তাহলে এটাও কিন্তু বিপন্যাহা হতে পারে, বিপণেহে হতে পারে। স্যার বিপন্যাহা করেছিলাম, হ্যাঁ, যদিও তাহলে নদী ঠিক ভেবে আছে। করেছিলাম। হ্যাঁ, কিন্তু রূপটি ঠিক আছে। ঠিক আছে, তাহলে জনকহ বিপণেহে অথবা বিপন্যাহা, মাছ। হ্যাঁ, বাজার থেকে, তাহলে অপাদান হবে, তাই তো? থেকে হলে অপাদান নিতে হবে এখানে। তাহলে মাছ নিয়ে এসেছিল, মাছ কে নিয়ে এসেছিল? মাছ। তবে মৎস্যম আনিতবান। স্যার নিতবান করেছিলাম, ওটা কি ভুল হয়ে যাবে? স্যার নিতবান করেছিলাম, ওটা হ্যাঁ, কি ভুল? না, নিতবান। নিতবান মানে নিয়ে, মানে গিয়েছিল, নিয়ে আসাটাকে আনিতে হবে। আচ্ছা নিত মানে নিয়ে যাওয়া, আর নিয়ে আচ্ছা, আসা, যাওয়ার মধ্যে আনিতবান। পার্থক্য আছে, তাই না? হ্যাঁ, তাহলে মৎস্যম আনিতবান, এটা যদি করা হয় কি বলে করবাচ্ছে, জনকেন, এর মূর্ধন্য হবে না,
জনকেন হবে না, জনকেন। আচ্ছা দন্তে মধ্যলক্ষণ হয় র আর মধ্যলক্ষ থাকলে, এখানে সেরকম কিছু নেই। জনকেন আপনাত বা সরি বিপন্যাহ, জনকেন বিপন্যাহ তো বিপণীহে মৎস্যঃ আনীতঃ, ঠিক আছে, হুম মৎস্যঃ জনগণ আনীতঃ। আমি প্রতিদিন সন্ধ্যা বন্দনা করি, আমি প্রতিদিন সন্ধ্যা বন্দনা করি। অহম, স্যার এটা স্যার ওটা মূর্ধন্য হবে না দন্তেন্য হবে আনিত হয়? এটা দন্তন্যই থাকবে যেমন আছে আচ্ছা স্যার। এইখানটায় বললাম, মূর্ধন্য হবে না দন্তন্য হবে, এই জনকেন। ঠিক আছে? আমি প্রতিদিন সন্ধ্যা বন্দনা করি। অহম প্রত্যহম অনুস্বার হবে একটা, ঠিক আছে, হ্যাঁ অহম প্রত্যহম সন্ধ্যা বন্দনাম করোমি। স্যার প্রতিদিনম হবে না? হ্যাঁ প্রতিদিন নাম হতে পারে, স্যার নিত্যম করেছিলাম। হ্যাঁ নিত্যমটাও হবে, ঠিক আছে? প্রত্যহম প্রতিদিনম নিত্যম সবগুলোই হবে। সন্ধ্যা বন্দনাম করোমি, অহম যেহেতু আছে তাহলে করোমি হবে, তাই তো। করি, করি এটা কিন্তু অতীতকালে নেই, তাই কিন্তু এখানে তবতু বা ত হবে না, ঠিক আছে। হ্যাঁ এটা করণীয় হবে স্যার। হ্যাঁ করমি হবে এটা। তারপর ময়া প্রত্যহম সন্ধ্যা এখানে বন্দনাম তো আর হবে না, কি হবে এটা, কর্ম আছে যেহেতু, তাহলে কর্ম আছে কি হবে, সন্ধ্যা সন্ধ্যা বন্দনা। বন্দনা। হ্যাঁ বন্দনা প্রথমা হয়ে যাবে, তাই তো, দ্বিতীয় ছিল প্রথমা হয়ে যাবে, তাহলে প্রথমা হয়ে গেল সন্ধ্যা বন্দনা। আর ক্রিধাতুর ওটা করলে এরকম হয় না, ক্রিধাতুর ক্রিয়াতে, প্রিয়তে। প্রিয়াতে। কয়রফলা হস্যি অন্তস্থ তয়েকা ক্রিয়াতে। সন্ধ্যা বন্দনা কর্ম আছে, একে অনুসরণ করে হবে। স্যার এটা ওই উভয় পদী দেখে এরকম করেছিলাম। না উভয়পদী, উভয়পদী এটা তো আত্মনেপদের রূপটা, হুম হুম হুম। আত্মনেপদের রূপটা, কিন্তু আমাদের কর্মবাচ্য করলে আত্মনেপদের ওরকম হবে না। আচ্ছা তাহলে এখানে সন্ধ্যা বন্দনা ক্রিয়াতে হবে, ঠিক আছে, ক্রিয়াতে, যেহেতু প্রথম পুরুষে এক বচন, ক্রিয়াতে হচ্ছে, ঠিক আছে। তারপর মা ভিক্ষুকটিকে ভাত দিয়েছিল, ঠিক আছে, মা ভিক্ষুকটিকে ভাত দিয়েছিল, তাহলে কর্তা আছে মা, মাতা, ঠিক আছে, অথবা জননী করতে পারেন, দীর্ঘ ইকারান্ত শব্দ, যেহেতু মাতা শব্দটা আমরা সেরকম পড়িনি এখনো, এটা মাতৃ শব্দ, ঠিক আছে, আকারান্ত কিন্তু নয়, মাতৃ শব্দ, রিকারান্ত, যাই হোক জননী করতে পারেন, যে নদী সদের মধ্যে হবে জননী করলে, মাতা করতে পারেন যদি কেউ জানেন। তাহলে মা ভিক্ষুকটিকে, মাতা ভিক্ষুকটিকে ভাত দিয়েছিল, তো দরিদ্রায় ভিক্ষুকায়, ঠিক আছে, আর দরিদ্রায়, হ্যাঁ স্যার ভিক্ষুকটিকে, যাচক, যাচক বলা যাবে হ্যাঁ স্যার? হ্যাঁ যাচকায় বলা যেত, দরিদ্র বলা যাবে না, কারণ দরিদ্র মানে আলাদা জিনিস, তাই না, দরিদ্র, আচ্ছা ঠিক আছে। দরিদ্র মানে যে ভিক্ষুক সেরকম তো নয়। হুম 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 হুম। তাহলে ভিক্ষুকায় যাচকায় অন্নম দত্তবতী, তো মাতা স্ত্রীলিঙ্গ আছে একবার দত্তবতী। বানানটা বলবেন, অন্তস্তয়াকার চ ক, কোনটা ওই কোনটা ভিক্ষুকের যেটা বললেন শব্দটা। যাচকা। যাচক, তাই তো, হ্যাঁ অন্তস্থ, হ্যাঁ অন্তস্থ জায়গা চ কয়াকা ইয়, আচ্ছা যাচকায়, মানে শব্দটা হলো অন্তস্থ জায়গা চ ক, যাচক অকারান্ত। এটা এবার করমাচ্ছ করলে মাতা শব্দ যদি করেন তাহলে এটা রিকারান্ত আছে, মাত্রা এরকম রূপ হবে, ঠিক আছে, এটা আমরা পড়িনি এখনো। যদি জননী করা হয় জননিয়া হবে, নদী শব্দ তো নদ্যা, তৃতীয়াতে, ঠিক আছে। আমি ভিক্ষুকটা ভিক্ষুকই রেখেছিলাম, ভিক্ষুকটা কি হবে না? হ্যাঁ হ্যাঁ ভিক্ষুক তো হবে, আচ্ছা ভিক্ষুক তো হবে, ভিক্ষুকায়, তাহলে মাত্রা অথবা জননিয়া ভিক্ষুকায় অন্নম, আর এটা কি হবে,
আপনি যেমন যাচকায় হয় ওটাই যাচকায় হয়ে থাকবে তো? হ্যাঁ, যাতে পায়ে থাকবে, অন্যগুলো তো চেঞ্জ হবে না। অন্নম, এটা কি হবে এটা? স্যার আমি তো দত্তম করেছি। দত্তমই তো হবে। ও কর্মকে অনুসরণ করে, তাই না? হ্যাঁ দত্তা কি স্যার, করে? হ্যাঁ। কর্মকে অনুসরণ করে, কর্ম আছে হ্যাঁ, ক্লিবলিঙ্গে নতুন। প্রথম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক বচন, তাহলে দত্তম হবে, অন্নম দত্তম, তাই না? ঠিক আছে, তারপর শেষ বাক্য কি আছে? আগামীকাল আমি বিদ্যালয়ে যাব না। ঠিক আছে, আগামীকাল মানে শ্বহা। হুম। ঠিক আছে, আমি অহম বিদ্যালয়ে যাব না, আবার এখানেও সেই যাওয়া আছে, তার মানে কি স্যার যেখানে যাবো সহা কি হবে? স্পেলিংটা কি হবে স্যার? দন্তে এই তো, শয়বয় বিসর্গ? হ্যাঁ হ্যাঁ, এটাই। দন্তের স না তাল? দন্তের স? তারপর দন্তের হ্যালো, বলছেন তালব ছয় বয় ফলন, এই বিসর্গ। ঠিক আছে, তাহলে স্বহা অহম বিদ্যালয়ম, এটা বিদ্যালয়ম হবে, তালব বিদ্যালয়ে। শয়বয়? হ্যাঁ হ্যাঁ, এই তো লেখা আছে তালবস্য ছয় বয়। ওটা দন্তের স হবে না? না না, তালবস্য। ঠিক আছে, বিদ্যালয়ম যাব না, যাব মানে এটা ভবিষ্যৎ কাল আছে, তাই তো? যাওয়া, যাব, ভবিষ্যৎ কাল আছে, তাই এটা কি হবে? রিট লকাল, রিট রিট লকাল হবে গমিষ্যামি, মানে গমিষ্যতি এরকম রূপ হয়, গচ্ছতিটা গমিষ্যতি, আর অহম আছে তাই গমিষ্যামি। স্বহা অহম বিদ্যালয়ম ন গমিষ্যামি। ঠিক আছে, স্বহা অহম বিদ্যালয়ম ন গমিষ্যামি। ঠিক আছে, আর এটা যদি কর্মবাচ্য করা হয়, স্বহা ময়া বিদ্যালয়ঃ বিদ্যালয়ः। ন গমিষ্যতে। ঠিক আছে, ভবিষ্যতে হবে না? হ্যাঁ, গমিষ্যতে হবে, বিদ্যালয়ঃ হবে ন গমিষ্যতে। ঠিক আছে, আচ্ছা, আমার একটুখানি একটা কাজ আছে, 5 মিনিট, একটু আপনারা ওই ইয়েটা প্র্যাকটিস করুন, আমি এক্ষুনি 5 মিনিট পর আবার আসছি। ঠিক আছে, ওই সংস্কৃত বাক্যগুলো প্র্যাকটিস করুন। ঠিক আছে, আমি আচ্ছা খুলে দিয়ে যাচ্ছি। স্যার কোন বাক্যগুলো? আমি ওই ওই সেই পিডিএফটা আছে না, একটি বাক্য দিয়ে অনেকগুলি বাক্য, যে আচ্ছা যন্ত্র। আচ্ছা 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 স্যার, যন্ত্র। আমি খুলে দিয়ে যাচ্ছি এখানে পিডিএফটা, আমি এসে ধরবো। হ্যাঁ, তারপর একটা জিনিস পড়াবো, সমাস নিয়ে একটু পড়াবো আজকে। ঠিক আছে স্যার। এক মিনিট, আমি খুলে দিয়ে যাচ্ছি এটা। ঠিক আছে,
সুকৃতি বর্ধন মহোদয়, আপনার মাইকটা অন থেকে গেছে। না না, আসলে না এইটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, যার জন্য আমি কয়েকবার লেফট হয়ে যেতে হলো। এবার আমি স্যার পড়া ধরবেন বলে এখন আপাতত অন করে রেখেছি, তারপর অফ করে দেবো, আচ্ছা আচ্ছা, কারণ এটা অফ অন হচ্ছে না দেখছি। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে।
আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার শোনাবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো পরীক্ষা আছে। আচ্ছা, কারো আনমিউট আছে কি? স্যার আমারটা আপনার আনমিউট আছে? হ্যাঁ, ঠিক আছে। মানে একবার হলে না অন অফ হলে আর হচ্ছে না, ওই জন্য অন করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের পরীক্ষা আছে এই সেপ্টেম্বরের 7 তারিখে, তাই তো? মানে আমার ক্লাসে, যে যার ক্লাসে তার তার পরীক্ষাটা হবে। স্যার আপনারটা প্রথমে হবে। হ্যাঁ, আমারটা বুধবার থেকে শুরু হচ্ছে, তো প্রথমটা আমারটা আছে। তাহলে আমাদের আর এরপর 3টে ক্লাস পাওয়া যাবে মেবি। ঠিক আছে। স্যার পরীক্ষাটা একদিনই হবে তো?
না। হ্যাঁ, একদিনই আচ্ছা টিচার একদিন, মানে তিনটে আচ্ছা। তিনটে টিচার, মানে 3 দিন হচ্ছে টোটাল। স্যার, সংস্কৃত দিবস পালনের একটা কথা উঠেছিল, ওটা কি? ওটা তো ব্যাপারটা হলো সেইরকম ভাবে প্ল্যান করে করা যাচ্ছে না, যেহেতু অনলাইনে। সেই মহাজ হুম, তো আপনাদের একটা বললেন, দেখলাম মেসেজ করেছেন যে যে যার কিছু কন্ট্রিবিউশন 5 মিনিট হ্যাঁ 7 মিনিট কিছু হ্যাঁ করে হ্যাঁ যদি হ্যাঁ। পাঠানো যেতে পারে, সেটা এডিট করে ইউটিউবে ছাড়া হবে আর কি। হুম হুম। কয়েকজন স্যার আমি করেওছেন। একটা তৈরি করছিলাম, একটু যদি দেখে দেন, মানে লিখতে গিয়ে কিছু তো ভুল হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমাকে পাঠাতে পারেন। আচ্ছা স্যার, আমি তাহলে আমি পাঠিয়েছি, করে এটা স্যার করেকশন। কালকে স্যার আপনাকে পাঠাচ্ছি, মানে প্রায় হয়ে এসছে, একটু চেক করতে হবে এবার ভুল টুল আছে মহাজকে একটু কারণ মহাজ তো কি একটা ডেট বলেছেন না, যেহেতু 12 তারিখে বলেছেন আপলোড করা হবে, হ্যাঁ তাহলে স্যার। কবের স্যার মধ্যে একটা আজ করুন। 10 তারিখ অবধি স্যার বলেছিল লাস্ট। স্যার তাও আজ, একবার মহারাজ দিকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা স্যার, যদি কালকে দিই, মানে আজকে একটু সমস্যা হয়ে গেছে, হুম, কমপ্লিট মানে সামান্য একটু বাকি আছে স্যার। ঠিক আছে, আপনি পাঠিয়ে রাখবেন, যদি মহারাজের সেরকম হয় তাহলে অ্যাড করে নেবেন মহারাজকে। আচ্ছা স্যার। ঠিক আছে। আর পরীক্ষাটা আমাদের যেমন হবে হচ্ছে আহ, কিছু লিখিত হবে আর মৌখিক। বলতে আমি কিন্তু এই জিনিসটা বলেছি যে ধরবো, মানে এটা কিন্তু ধরবো, ঠিক আছে। এই সংস্কৃত যন্ত্রটা, এটা আমি কিন্তু ধরবো, সকলকেই ধরবো, ঠিক আছে। এটা কিন্তু মৌখিক বলতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মৌখিক হবে, আর বাকিটা হবে লিখিত। লিখিতের মধ্যে যেমন আমরা পড়েছি সেইগুলোই থাকবে, বেশি কিছু থাকবে না, যে বাচ্য পরিবর্তন, ত প্রত্যয় তবত প্রত্যয় দিয়ে, ঠিক আছে। স্যার আপনি কোশ্চেন দিয়ে দেবেন, তারপরে আমরা অ্যান্সারটা করবো, তাই তো? হ্যাঁ, 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 স্যার, মানে হ্যাঁ, স্যার এমনি খাতাতে করবো, লিখবো, হ্যাঁ, খাতাতে লিখবেন, লিখে পাঠাবেন। লিখে ছবি তুলে পাঠাবো। হ্যাঁ, হ্যাঁ, স্যার কারকও তো থাকবে। হ্যাঁ, হ্যাঁ, কারক। আমি যা যা পড়িয়েছি, আমি কারক পড়িয়েছি, ত প্রত্যয় পড়িয়েছি, তবত প্রত্যয় পড়িয়েছি, ঠিক আছে, বাচ্য পরিবর্তন পড়িয়েছি, এইগুলোর মধ্যেই থাকবে, ঠিক আছে। স্যার কৃত্য প্রত্যয়। হ্যাঁ, স্যার কৃত্য প্রত্যয় পড়ানো আছে। রিভিশন যদি স্যার কিছু হতো ভালো হতো, একটা দিন হ্যাঁ, অন্তত একটু। লাস্টের দিনটা, হ্যাঁ, সে লাস্টের দিনটা না করবো আমরা মানে সবগুলো একটু স্যাম্পল করে। যদি যেরকম আসবে সেরকম যদি কিছু হুম, হুম, রিভিশন হয়। ঠিক আছে। লাস্টের দিন না, সামনের দিন করলেই ভালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, তাও হলে তো আরো ভালো হয়। রিভিশনটা আগে করে নিয়ে আবার নয় নতুন করে আবার পড়তে পারবো। হ্যাঁ সেটা হলে স্যার ঠিক ভালো আছে, হয় আরো। তাহলে ওর দেখছি ওটা। স্যার ঠিক আছে। সমাসও কি থাকবে? বললেন হ্যাঁ, যেটা সমাজটা। পড়াবেন। হ্যাঁ, সমাজ পড়াবো। এখান থেকে বেশি থাকবে না, ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য পড়াচ্ছি। খুব বেশি থাকবে না, একদম অল্প থাকতে পারে, একটা থাকতে পারে। স্যার কর্তৃবাচ্যটা কি কত নম্বরের পরীক্ষা হবে? কত নম্বরে সেটা মহারাষ্ট্র বলেছেন 100, কিন্তু 100 তো ওরম ভাবে সম্ভব নয় 1 ঘন্টার মধ্যে, ওরম ভাবে 100 নম্বর, বা 2 ঘন্টার মধ্যে। তা আমরা দেখি কত নম্বরের, যেমন যে সাবজেক্ট পড়ানো হয়েছে তার মতোই হবে একটা, মোটামুটি একটা রাউন্ড ফিগার করার চেষ্টা চলবে, হয় 50। আপনি 100 আর অন্য স্যারেরাও আবার 100 হ্যাঁ, সেরকমই তো মহারাজ বললেন, কিন্তু আমাদের তো যেহেতু এরকম কোনো বড় কোশ্চেনের ব্যাপার নেই, তাই না। সবটাই তো জাস্ট 1 নাম্বারই হবে, পুজো 2 নাম্বার, যে কোনো বাক্য হতে পারে, আমাদের তো আর কোনো বড় কোশ্চেন নেই, অন্তত আমার সাবজেক্টটাতে। অন্য তো থাকতে পারে কিছু, চিঠি লেখা যারা শেখাচ্ছেন ওইসব কিছু থাকতে পারে বড় কোশ্চেন, তাই না। তো আমারটাতে তো ওরকম বড় কোশ্চেনের কিছু ব্যাপার নেই, তাহলে অত নাম্বারের তো সম্ভব না ওরম ভাবে। আর স্যার বলছি, ধরুন যদি পরীক্ষায় ফেল করি, পরের স্তরে আর শেখার মানে ভর্তি হওয়া যাবে না, না? হ্যাঁ, সেটা জানি না মহারাজ, ফেল করবেন কেন। ওই চিঠি কি লিখতে পারবো? মনে হয় না। স্যার, হ্যাঁ, স্যার, লিখতে পারবো না। হ্যাঁ, বলুন। বলছি এই যে জিনিসটা আপনি যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি একটা দুটো ক্লাসের গন্ডগোল করেছিলাম, পুরো আমার ঘেঁটে আছে স্যার। আমি কিছুতেই এখান থেকে উদ্ধার হতে পারছি না, কিছুতেই পাচ্ছি না। করতে হবে। স্যার আপনি একদিন স্যারকে রেকর্ডিং পাঠিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে, আপনাকে করতে হবে নিজে থেকে। না, এক এক ম্যাম এত সুন্দর বলছেন,
আমি আগের দিন শুনলাম, কিন্তু আমি অনেকেই সুন্দর বলছেন, অনেকেই সুন্দর, খুব সুন্দর এটা বলছেন। আমি একদম উদ্ধার হতে পারছি না। অনেকের এটা তো বিষয়টা সংস্কৃত না, এখানে যারা আছেন অনেকেরই বিষয় সংস্কৃত, ওরা তো বলবেনই সুন্দর। আর আমরা প্রাইমারি স্কুল, মানে আমরা অ ক খ শিখে আমরা হাই স্কুলে উঠে গেছি, এরকম হয়ে গেছে ব্যাপারটা আর কি। হ্যাঁ, কিন্তু এটা উনি এটা তো টিকটক এটা তো আমি করবেন অনেকবার স্যার। শেখানোর চেষ্টা করেছি, তাই না? না স্যার, এখন শিখেছি, কিন্তু প্রথম প্রথম তো আমার একেবারে মানে মাথা গোমক হচ্ছিল। না স্যার, আপনার পড়াটা পুরো বুঝতে পেরেছি, পারবো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু পুরো বুঝতে পেরেছি স্যার, আপনার পড়াটা পুরোটা ধরতে পেরেছি পুরো। স্যার আপনার পড়ানোর এটা খুব সুন্দর, স্যার আপনার পড়া খুব সুন্দর, আমি পাচ্ছি না, সেটা আমার ব্যর্থতা। আর স্যার আরেকটা কথা আমি সবাইকেই বলছি, সবাইকে একটু বলছি যে আমাদের যে সেকেন্ড স্তরটা, এটা মানে মহারাজকে বলে একটু যদি পুজোর পরে শুরু করা যায় আর কি, তাহলে ভালো হতো নাকি? সামনে এত ঝামেলা, তো ছুটি ছাটা পুজোর সামনে, এত মহারাজকে হ্যাঁ, বলবেন এটা যে হতো স্যার, এটা আমাদের ওই অর্ধেক পরীক্ষা ক্লাস আছে, পুজোতেই বেরিয়ে পুজোর যাবে তো। পরীক্ষা আছে, দিওয়ালির পরে শুরু করলে এটা সবচেয়ে ভালো হতো। মহারাজজিকে বলতে হবে। সেটা মহারাজজি সেকেন্ড ডিসিশন নেবে। স্টেজটা, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একটু স্যার আপনিও বলবেন মহারাজকে যে সবাই স্যার আসলে ব্যাপারটা ওখানে কি থাকে, ওখানে তো একটা কোর্স মানে ওখানে মানে স্বামীজির যে বাড়ি যেটা, ঠিক আছে, স্বামীজি হাউস, সেখানে একটা কোর্স চলতে থাকে। তো এবার একটা কোর্স ধরুন চলছে, মানে ওটা তো বন্ধ হয়ে গেলে কি 2-3 মাসের একটা ব্যাপার থাকে। এই জন্য মহারাজ কি চাইছেন, সারা বছরই যাতে চলতে থাকে কোর্সটা, সারা বছরই কিছু না কিছু চলতে থাকে কোর্স, মানে কিছু না কিছু হলো। স্যার একটা কথা এখন ছিল, যদি গ্যাপ দেওয়া যায় 2-3 মাসের স্যার গ্যাপ একটা হয়ে যাবে। কথা ছিল, স্যার স্যার ছুটি হলে দেওয়া হবে তো। স্যার একটা কথা ছিল, হ্যাঁ, শোনা বলুন। যাচ্ছে না না আমার কথা? শোনা যাচ্ছে বলুন। বলছি যে স্যার সামনের সেশনে কি আপনি নেবেন সামনের লেভেলে? সামনের লেভেলে যতটা সম্ভব না মনে হচ্ছে, যেহেতু ওখানে আমি ফার্স্ট এডটাই নিচ্ছি, সেকেন্ড এডটা এখন অন্যরা নিচ্ছে, তারাই নেবে মনে হয়, বাকি স্যার আমি 3 জন। একটা কথা বলি। আচ্ছা, যে ম্যাম বলছেন, ম্যাম আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? না না, আমি করিনি এখনো। না, আমিও করিনি। ওটা কি লাস্ট ডেট কিছু দিয়েছে? না না, দেন। 15 তারিখ লেখা করছিলাম। আছে। আচ্ছা, আমি হ্যাঁ, 15 তারিখ লেখা আছে। আমি হুম, কিছুতেই ওটা রেজিস্ট্রেশন করতে পারছি না, একটা বিরাট সমস্যা হচ্ছে, কিছুতেই আজকে সারাদিন পারলাম না। সেই জন্য আগের বার না, অমিয় দাস মহোদয়, আগের বার হ্যাঁ। আমারও সমস্যা হয়েছিল, তো মহারাজকে হ্যাঁ। ফোন করেছিলাম। আমিও করেছিলাম, আচ্ছা, আজকে কথা বললাম। উনি বললেন যে যেখানে সমস্যা হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান। আমি স্ক্রিনশট নিয়ে পাঠালাম, তাও কিন্তু সমস্যাটা সমাধান করতে পারলাম না। এটা ও, আচ্ছা। নেক্সট দেখি আবার কাল পরশুর মধ্যে কি করা যায়। আর দেখুন, আপনি না সার্ভার কি পুরোনো প্রবলেম থাকতে রেকর্ডিং পারে। গুলো শেয়ার করা হয়, সেটা দেখলে এই যন্ত্রাংশটা হয়তো হবে। পুরোনো একটু রেকর্ডিং বুঝতে যেগুলো পারবেন। ক্লাসের হয়েছে সেটা 2-3 বার দেখলে কারণ হয়তো এটা ক্লিয়ার কিন্তু হয়ে যেতে পারে, পরীক্ষায় একবার দেখে থাকবেই, নেবেন। ঠিক আছে, কারণ এটা তো থাকবেই পরীক্ষা, যেহেতু পড়ানো হয়েছে। কিন্তু অন্তত আচ্ছা আচ্ছা, কিছুটা হলেও তো বলতে হবে, একদম যদি কেউ বলে না না, বলতে পারবো, সেটা আমি তো কিছুটা হলেও দেখছি মানে যতটা কিভাবে সম্ভব। উদ্ধার হওয়া যায়। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলবো, মানে যিনি বলছিলেন লাস্ট ডেট, তো সেকেন্ড লেভেলে এরকম লাস্ট ডেট কিছু আছে নাকি, হয়তো দিয়েছেন 15 কি? তারিখ। লাস্ট ডেট আমি বলতে পারবো না, কিন্তু 15 তারিখটা লেখা আছে, এটাই দেখলাম। 15ই 15ই সেপ্টেম্বর। সেপ্টেম্বর। হুম। 15 আচ্ছা সেপ্টেম্বর যেহেতু তো ওখান ম্যাম থেকে তো মানে ক্লাস শুরু হবে। ক্লাস তো শুরু হয়ে যাবে হ্যাঁ, 15 সেপ্টেম্বর। তার আগে থেকে, হ্যাঁ আগেও তার নিশ্চয়ই রেজিস্ট্রেশন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। সমাজটা স্যার একটুখানি দেখবো স্যার আর কি একটা কথা বলি, স্যার একটা কথা বলি, এই যে 4 নম্বরে আছে না স্যার, রামঃ আদদাতি নরাত, রামঃ আদদাতি নরাভ্যাম, রামঃ আদদাতি নরৈহি। স্যার এটা তাহলে রামঃ দিয়ে যখন, স্যার তাহলে কি হবে? নরাত আছে মানে নরাত, নরাভ্যম, নরেভ্যঃ। নরাভ্য, পঞ্চম। হ্যাঁ নরাভ্য। তা স্যার ওটা যখন রামও বলবো, সাথে আদদাতিটা কি বলবো স্যার? আদত্তঃ। আদদাতি, আদত্তঃ, আদদন্তি। আর এই যে এইখানটায় দেখুন, এই যে দদাতি, দত্তঃ, দদতি আছে। এই যে এই দিকটা কোথায় দেখুন, স্যার? 2 দা ধাতু লেখা আছে। দদাতি, দদতি। হ্যাঁ, দা আচ্ছা ধাতু এরকম রূপ হয়, দা ধাতু, তাহলে খালি আ যোগ করা আছে আগে। আদদাতি, আদত্তঃ, আদদতি। তাহলে রাম দদাতি বা রাম আদদাতি,
রামৌ দত্তः বা আদত্তः, আর রামাः আদদতি। আদরতি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার। আপনি যেগুলো বললেন আমি একবার বলছি, আমাকে একবার বলে দেবেন আমি কিছু মিস করছি কিনা। হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে আপনি বাচ্চ বলেছেন, মানে পরীক্ষায় যা আসবে আর কি। একটা হ্যাঁ বাচ্চ হ্যাঁ বলেছেন, সমাস অল্প, একটা কোয়েশ্চেন হয়তো আসবে। হ্যাঁ কারক আসবে হচ্ছে ত প্রত্যয় তভূত প্রত্যয়, হ্যাঁ, আর কৃত্য সরি প্রত্যয়। বাচ্চ, আচ্ছা কৃত্য প্রত্যয়। আর বাচ্চ আসবে, বাচ্চ পরিবর্তন, কারক, সমাস, হুম, এই আর তিনটে বলেছেন। আর এগুলোর মধ্যে ওই অনুবাদ, হ্যাঁ অনুবাদ গুলো দিয়েই করা হবে, যেহেতু কারক গুলো বাংলায় দিয়ে দেওয়া হবে, সেগুলো সংস্কৃত অনুবাদ করতে হবে, ঠিক আছে, মানে স্যার ওই এইভাবে কারকটা দেওয়া প্রয়োগ যেতে করে। পারে না? স্যার এইভাবে দেওয়া যেতে পারে না, মানে স্যার রাম ও শব্দের তৃতীয়ার বহুবচন কি, মানে এটা আমাদের হ্যাঁ 7-8 ওগুলো এ তো, যখন হ্যাঁ থাকতো। ওগুলো তো থাকবেই কিছু, ওগুলো তো কিছু থাকবে, ওগুলো আমি পরের দিন কোন কোন শব্দ বলে দেবো, ঠিক আছে, শব্দ আর ধাতু, ঠিক আছে, হ্যাঁ স্যার, এটা বলে দিলে স্যার ভালো হয় স্যার। কোন কোন শব্দ আর ধাতু আমি পরের দিন বলে দেবো। ওগুলো কিন্তু ওরম ভাবে ওরম কোশ্চেন থাকবে, রূপটা। আচ্ছা স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ স্ক্রিনে কি স্ক্রিন কিছু হ্যাঁ দেখা স্যার যাচ্ছে? করেছে, স্যার আচ্ছা, করেছে, দেখা আমার যাচ্ছে। ওটা চলে গেছে কোনোভাবে। আচ্ছা একবার এক মিনিট করছি। যাই হোক আমি ওটা ওটা স্যার কিভাবে আচ্ছা পাবো, মানে আমি ওইটা জানি না, মানে এমনি জাস্ট ভয়েস গুলো আসছে স্ক্রিনটা আমি কিন্তু। এখন আপনি আরেকবার stop লেফট হয়ে যান, করে আবার ঢুকুন, তাহলে আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। ঠিক ঠিক ঠিক। পেজটা এখনো আছে? এটা আমি নাম, না হ্যাঁ টেক্সট এখন আমি নেই। স্টপ করেছি। আচ্ছা আচ্ছা। আমি নাম প্রেজেন্টটা করে নিচ্ছি, হ্যাঁ ভুলে যাবো আবার শেষে। অমিত মজুমদার নেই, সৌমি দত্ত মহাজন আছে। স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? না না এখন আমি দেখাইনি কিছু, আচ্ছা আমি আচ্ছা নাম প্রেজেন্ট করছি, ঠিক আছে? আচ্ছা। সৌমি দত্ত আছেন, শেফালি নাথ আছেন, তন্ময় নেই, শ্বেতা দত্ত নেই, রাই গাঙ্গুলি, হ্যাঁ স্যার। কেয়া সরকার, নাফিসা খাতুন নেই, তনুশ্রী সিংহ আছেন, স্যার। শ্রাবন্তী যাদব হুম, হ্যাঁ স্যার, আমি আছি। ঠিক আছে, আছেন সুনন্দা ঘোষ, সোমা সরকার নেই, আকাশ ভগত নেই, মৌসুমী সরকার হ্যাঁ স্যার আছি। আছেন, আচ্ছা, হ্যাঁ। মৌমি পাত্র আছেন, সুব্রত বর্ধন আছেন, ঠিক আছে, আমি আছি স্যার। ঠিক আছে। স্যার আমার নাম অমিয় কুমার রায়। বলেছিলেন স্যার, শুনতে পাইনি। কি নাম? মৌসুমী পাত্র স্যার মৌসুমী বলেছিলেন? পাত্র, হ্যাঁ আচ্ছা স্যার, আমি লিভ হয়ে গেছিলাম, বলেছি, লেফট হয়ে বলেছি। গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। রমিও অমিয় কুমার স্যার। কোথায় আছে অমিয়? এক মিনিট, 18 হ্যাঁ স্যার আমার করেছে। নামটা বলেছেন। জুলি পালেক করেছে। স্যার আমার নাম স্যার একটা কথা জানার ছিল। সন্ধ্যা বেরা, হ্যাঁ সন্ধ্যা বেরা করেছে। স্যার একটা কথা জানার ছিল, মানে আমার রোল নাম্বারটা কত একটু বলবেন? হ্যাঁ রোল স্যার নাম্বার বলছি, রোল নাম্বার ওয়াইজ কি ধরবেন, মানে যদি থিওরিটা? এখানে তাহলে তো আমি জানি না অনেকজনের আমার রোল নাম্বার। নাম আছে 25 জনের, কিন্তু অনেকে তো নেই, মানে অনেকে তো মোটামুটি হাফ থেকে ছেড়ে দিয়েছেন। এখানে যেটা আমার কাছে দেওয়া আছে রোল নাম্বার অনুযায়ী 1 থেকে 25 জন, ঠিক আছে। রোল নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 1 অমিত কুমার মজুমদার, 2 সৌমি দত্ত, 3 ছন্দা বেরা, 4 শেফালি নাথ, 5 তন্ময় রয়,
6 অনিন্দ্য মুখোপাধ্যায়, 7 ইস্পিতা মিত্র, 8 গৌতম দাশগুপ্ত, 9 রাই গাঙ্গুলি, 10 কেয়া সরকার, 11 নাফিসা খাতুন, 12 তনুশ্রী সিংহ, 13 শ্রাবন্তী যাদব, 14 অঙ্কিতা সিংহ, 15 পরাশর গঙ্গোপাধ্যায়, 16 অনুরাধা গঙ্গোপাধ্যায়, 17 জুলি পালই, 18 অমিয় কুমার দাস, 19 সুনন্দা ঘোষ, 20 সোমা সরকার, 21 আকাশ ভগত, 22 মৌসুমী সরকার, 23 সুশ্রুত বটব্যাল, 24 মৌসুমী পাত্র, 25 সুকৃতি বর্ধন। ঠিক আছে, এই অনুযায়ী ধরবো, আচ্ছা যারা নেই তাদের বাদ দিয়ে। স্যার বর্তমানে পুরুষ তো আমি একাই আছি নাকি? হ্যাঁ, আপনি একাই আছেন, মোটামুটি 10 জন মতোই তো স্যার এখন অমিত আছে বাবু তো। দেবেন না? উনি তো বেশ ভালোভাবে ক্লাস করতেন। উনি তো প্রথম শুরু 1 মাসেই করেছিলেন তো ভালো। ক্লাস করলেন, তারপর তো আর তো কিছু কাজ পড়ে যেতে পারেন, কারণ উনি তো আর আসেন না, কোন ক্লাসে আসেন অ্যাবসেন্টই চলছেন অন্যরা উনি। হয়। স্যার মোটামুটি বলছিলাম যে এই আমাদের 10 জন 12 জনই আছে। বলুন। স্যার বলছিলাম যে আমাদের পরীক্ষা তো 7, 9 আর 12 তারিখ সেপ্টেম্বরের, তাই তো? তো হ্যাঁ, পরীক্ষা হচ্ছে দিনের বেলা হবে নাকি এরকম রাত্রে যেরকম ক্লাসের সময় সেই সময় ক্লাসের হবে? টাইমে, ক্লাসের সময়তেই হবে, ও আচ্ছা। 7টা থেকে 9টা। ঠিক আছে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি। সংস্কৃতে লেখা আছে, ঠিক আছে, ওটা আমি শেয়ার করছি। আচ্ছা, আমরা পড়বো সমাস। তাহলে সমাস মানে কি? সমাস কথার সামান্য অর্থ হলো সংক্ষেপ। ঠিক আছে, সমাস মানে সংক্ষেপ, সংক্ষেপে বলাকে সমাস বলা হয়। মানে ধরুন অনেকগুলি শব্দ দিয়ে যে অর্থটা আমরা পাচ্ছি, সে একই অর্থ আমরা একটি শব্দ দিয়েই যদি বুঝতে পারি, তাহলে সেখানে সমাস করা হলো। যেমন ধরুন ধরুন একজনের কৃষ্ণকে পুজো করছে, এর জায়গায় কেউ বলছে পীত অম্বর যার তাকে পুজো করছে, তাহলে আমাকে অর্থটা কিন্তু একই এলো, কৃষ্ণকে পুজো করছে, কিন্তু আমাকে কতগুলি শব্দ বলতে হলো, পীত অম্বর যার তাকে পুজো করছে। এর জায়গায় আমি পীতাম্বরম পূজয়তি, পীতাম্বরকে পুজো করছে বলতে পারি, তাই তো? তাহলে পীত অম্বর যার তাকে, এতগুলি শব্দের পরিবর্তে আমরা পীতাম্বরকে একটি শব্দই বলে দিলাম, অর্থ কিন্তু আমাদের একই বুঝতে পারলাম। তাহলে এখানে আমরা কি করলাম? সমাস করলাম, সংক্ষেপে বললাম। এইটা কি সমাস বলা হয়। ঠিক আছে, সংক্ষেপে বলাকে। তাহলে সংজ্ঞা কি হবে স্যার সমাসের? সমাসের সংজ্ঞা বলতে অনেকগুলি শব্দকে সংক্ষেপে একটি শব্দের দ্বারা প্রকাশ করাকে সমাস বলা হয়। ঠিক আছে, এই যে সমাস, এই সমাস অনেকগুলি আছে সংস্কৃতে, মোটামুটি অনেকগুলি ভেদ আছে। ঠিক আছে, সেই ভেদগুলি আমরা অল্প অল্প করে দেখি, একদম সামান্য জাস্ট জ্ঞান পাওয়ার জন্য, কোনো বিশেষ এতে যাব না আমরা খুব বেশি। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। এই যে সংস্কৃত ব্যাকরণ, এই সংস্কৃত ব্যাকরণ কি আমাদের, আমরা যে বাংলা ব্যাকরণ পড়েছি তার সাথে কোথাও মিল আছে? মানে একই কি জিনিস? ওটা শুধু হ্যাঁ, বাংলা আর এটা শুধু সংস্কৃতে? হ্যাঁ, এখন সংস্কৃত থেকেই যে ব্যাকরণগুলো নিয়মগুলো সেগুলোই তো ওখানে লেখা হয়েছে, তাই না? সন্ধিগুলো আপনি দেখবেন, ঠিক আছে, এগুলো তো একই জায়গা থেকে গেছে। বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়, তো আকার যুক্ত আ হয়েছে, বিদ্যালয় হয়েছে। এগুলো তো মানে সংস্কৃত সূত্র আছে, অকস্মারে নিয়ে দীর্ঘ হয় ইত্যাদি সূত্রের দ্বারা এগুলো হচ্ছে।
বাংলা ভাষাটাই তো পুরো সংস্কৃত থেকেই গেছে, তাই ব্যাকরণ তো আলাদা কিছু নেই। বাংলা ব্যাকরণে কি হয়েছে, সুবিধার জন্য একটু কিছু নিয়ম করা হয়েছে, সংক্ষেপে নিয়ম একটু বলা হয়েছে, মানে সংক্ষেপে একটু ঘুরিয়ে নিয়মটা বলা হয়েছে, কিন্তু ব্যাপারটা একই। ঠিক আছে স্যার। কারক বিভক্তি, যেমন বিভক্তি বলা হয় এ বিভক্তি, এরকম বাংলাতে বলা হয় না? কে এ বিভক্তি, ধরুন কি বলা হয়, কর্মেতে কে কে প্রত্যয় বলা হয়, মানে রামকে ডাকো, কে যোগ করা হয় না, সেখানে বলা হয় এটা কে প্রত্যয়, এরকম কিছু কিছু ক্ষেত্রে বলা হয়। মানে দ্বিতীয়টা আমরা যেটা বলি দ্বিতীয় বিভক্তি, সেটাকে কে এরকম বলা হচ্ছে, মানে এরকম কিছু কিছু সুবিধার জন্য চেঞ্জ করা হয়েছে, কিন্তু ব্যাপারটা একই। ঠিক আছে, যাই হোক, তাহলে সেই সমাস, সমাস মানে আমরা সংক্ষেপে কিছু প্রকাশ করব, ঠিক আছে, সেখানে আমরা সমাস ব্যবহার করা হয়। সেই সমাস কারো কারোর মধ্যে 4টে, মানে সংস্কৃত অনুযায়ী আমি বলছি, কারো কারোর মধ্যে 4টে, কারো কারোর মধ্যে 6টা। যাদের মধ্যে 6টা, যাদের মধ্যে 4টে, তারা বলছে বাকি যে দুটো ভেদ আছে সে তো ওই 4টের মধ্যেই পড়ে যাচ্ছে, কোথাও কোথাও অন্তর্ভাব হয়ে যাচ্ছে। কেউ কেউ বলে না, এগুলো আলাদা সমাস, তাই কেউ কেউ বলে 6টা, কেউ কেউ বলে 4টে। ঠিক আছে, যাই হোক, প্রথমে একটা ভেদ করা হচ্ছে, একটা বলছে কেবল আর বিশেষ। দেখুন লেখা আছে এখানে, কেবল বিশেষ ভেদে না। কেবল মানে সামান্য, বিশেষ মানে বিশেষ। ঠিক আছে, তাহলে প্রথমে দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কেবল সমাস আর একটা হচ্ছে বিশেষ সমাস। কেবল মানে সামান্য সমাস, ঠিক আছে, বিশেষ মানে সেখানে একটা কিছু বিশেষ ব্যাপার আছে, সেগুলো কি ব্যাপার সেটা আমরা পরে বুঝছি। প্রথমে ভাগ করছি কেবল আর বিশেষ। ঠিক আছে, কেবল সমাসে কি হয়, সাধারণত কোনো সূত্র থাকে না, মানে আমরা সংস্কৃতে যে কোনো জিনিসই সূত্রের দ্বারা হয়, তাই তো। বিশেষ সমাসে একটি পার্টিকুলার সূত্র থাকে, সেই সূত্রের দ্বারা এই সমাস হচ্ছে এবং সমাসের নামকরণও করা হয়, এটা এই সমাস, এটা তৎপুরুষ বা এটা বহুব্রীহি বা এটা দ্বন্দ্ব, এরকম নামকরণ করা হয়। কেবল সমাসে কোনো নামকরণ করা হয় না। ঠিক আছে, যেমন একটি উদাহরণ সিম্পল আছে, পূর্বম ভূতঃ ভূতপূর্ব। ভূতপূর্ব শব্দটা আমরা জানি, তাই তো, ভূতপূর্ব অধ্যাপক, ভূতপূর্ব শিক্ষক, তাই তো, মানে প্রাক্তন এরকম বোঝাতে ব্যবহার করবে ভূতপূর্ব শব্দটা। সেই ভূতপূর্ব শব্দটা কিন্তু কেবল সমাস বলা হয়। এখানে বিগ্রহটা কি, পূর্বম ভূতঃ। আচ্ছা, বিগ্রহ মানে কি আগে বলি, সমাস তো আমরা জানলাম, এবার বিগ্রহ, বিগ্রহ মানে ধরুন পীতাম্বর, এটা সমাস করার পর এই পদটা আমরা পাচ্ছি কি, পীতাম্বর। তাহলে এর অর্থ কি যদি কেউ জিজ্ঞেস করে, সেই অর্থটা বলার জন্য আমরা কি বলছি, পীত অম্বর যার, তাই তো, সে পীতাম্বর। এই যে সেই পীতাম্বর এর অর্থটা বলার জন্য যে বাক্যটা আমি প্রয়োগ করলাম তাকে বলা হয় বিগ্রহ। বোঝা যাচ্ছে, বিগ্রহ বাক্য বলা হয়, বিগ্রহ বাক্য। বিনা পানি, তাহলে কেউ যদি বলে বিনা পানি মানে কি, তখন কি বলতে হবে, বিনা পানিতে যার, সে বিনা পানি, মানে সরস্বতী। তাহলে এই যে আমি বললাম বিনা পানিতে যার, এই যে আমি বাক্যটা প্রয়োগ করলাম, এটা কি জন্য প্রয়োগ করছি, বিনা পানি শব্দটার অর্থটাকে প্রকাশ করার জন্য, তাই তো। তাহলে সমাসের যে অর্থ সেটা প্রকাশ করার জন্য যে বাক্য প্রয়োগ করা হয় তাকে বলা হয় বিগ্রহ। ঠিক আছে, বোঝা যাচ্ছে। যেমন সীতাপতি, সীতাপতি এটা সমাসের করার পর সমাসবদ্ধ পদ, তাহলে এর বিগ্রহ কি হবে, সীতার পতি। সংস্কৃতে বলে সীতায়াহা পতিহি, সীতাপতিহি। সীতাপতি এটা সমাসবদ্ধ পদ, আর এর বিগ্রহ কি, সীতায়াহা পতিহি। এইটা হচ্ছে এর বিগ্রহ বাক্য, এটা হচ্ছে বিগ্রহ। ঠিক আছে, সমাসের অর্থ পতিটা কি মতির মতো? হ্যাঁ, আমরা পতিটা হচ্ছে একটা আলাদা শব্দ আছে, এটা মুনি শব্দের মতো। আচ্ছা, কিছু ক্ষেত্রে ভেদ আছে, আলাদা একটা শব্দ, ইকারান্ত পুংলিঙ্গ, পতি শব্দ। স্যার আপনি আমাকে একটা লাইন বললেন না, সমাসের কি যে অর্থ বোঝানোর জন্য, সমাসের যে অর্থ, সে অর্থ প্রকাশ করার জন্য আমরা যে বাক্য বলি তাকে বলা হয় বিগ্রহ।
সমাসের যে অর্থ, সেই অর্থটা প্রকাশ করার জন্য যে বাক্য ব্যবহার করি। হ্যাঁ, তাকে বিগ্রহ বলা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে প্রথম বললাম দুটো সমাস আছে, কেবল আর বিশেষ। কেবল মানে সামান্য, যেখানে যে সমাসের কোনো নাম নেই, তাকে কেবল সমাস বলা হয়। যেমন ভূতপূর্ব, এখানে বিগ্রহ কি? পূর্বম ভূতঃ। পূর্বম মানে আগে, ভূতঃ মানে ছিল। তাহলে আগে ছিল যে, সে হচ্ছে ভূতপূর্ব, মানে এখন নেই। ঠিক আছে, তাহলে ভূতপূর্ব এটা সমাসবদ্ধ পদ। এখানে কি সমাস? কেবল সমাস। এর বিগ্রহ কি? পূর্বম ভূতঃ। ঠিক আছে, ভূতপূর্ব এইটা কোনো নাম দেয়া যাচ্ছে না, এই সমাসটাতে কোনো নাম দেওয়া হচ্ছে না বলে একে কেবল সমাস বলা হচ্ছে। আর এর বিগ্রহ হচ্ছে পূর্বম ভূতঃ। আর বিশেষ সমাস বলতে আমরা যেগুলো জানি, দ্বন্দ্ব, তৎপুরুষ, দ্বিগু ইত্যাদি হচ্ছে বিশেষ সমাস, সেগুলো আমরা পরে দেখছি। স্যার ভূতপূর্বটা স্যার আগে ওই ব্যাকরণে করেছিলাম, ওটা ভেঙে পূর্ব চি ভূত হ্যাঁ, এইরকম করেছিলাম স্যার। কোনটা? ভূতপূর্ব, পূর্ব চি চয়বায় হাসি ভূত, মানে আচ্ছা, হ্যাঁ ওখানে এরকম একটা করেছিলাম হ্যাঁ স্যার। ওখানে বলা হয়েছে, ওখানে হচ্ছে বিগ্রহ বাক্য দু প্রকারের। ঠিক আছে, এটা অলৌকিক আর এটা লৌকিক। আর আপনি এটা হচ্ছে অলৌকিক বিগ্রহ বাক্য, মানে ওটা ব্যাকরণের প্রক্রিয়ার মধ্যে পড়ছে আর কি। লৌকিক বলতে আমরা যেটা যেটা বললাম যে সীতার প্রতি, এই সীতাপতি এর বিগ্রহ বাক্য কি? সীতার প্রতি, তাই তো, সীতায়াহা পতি। তাহলে এটা হচ্ছে লৌকিক বিগ্রহ বাক্য। অলৌকিক মানে এটাকে আমি যখন মানে প্রক্রিয়া করতে হবে সূত্রের দ্বারা, সেখানে অলৌকিক বিগ্রহ বাক্যের দরকার হয়। সেখানে আমি কি করব? সীতা গস পতি সু এরকম করে ভাঙা হয়, ওরকম অলৌকিক বিগ্রহ বাক্য করা হয়। ঠিক আছে, এরকম পূর্বম ভূত এখানেও ওই রকম ভাবে ভাঙা হলে ওটা অলৌকিক বিগ্রহ বাক্য। ওটা হচ্ছে প্রক্রিয়ার জন্য দরকার হয়, আমাদের দরকার পড়বে না। ঠিক আছে, ঠিক আছে। এবার এই যে বিগ্রহ বাক্য, এই বিগ্রহ বাক্য অনেক প্রকার হয়। ঠিক আছে, একটা হয় স্বপদ বিগ্রহ বাক্য। স্বপদ বিগ্রহ বাক্য, ঠিক আছে, সেটা মানে কি? মানে হচ্ছে সমাসবদ্ধ যে পদটা, ঠিক আছে, সমাসবদ্ধ যে পদটা, সেই পদগুলোর দ্বারাই যদি বিগ্রহ বাক্য করা হয়, তখন তাকে বলা হয় স্বপদ বিগ্রহ বাক্য। ধরুন সীতাপতিহি, এটা সমাসবদ্ধ পদ। কি সমাসবদ্ধ পদ? সীতাপতিহি। তাহলে এর বিগ্রহ কি? সীতায়াহা পতিহি, এটা হচ্ছে বিগ্রহ। তাহলে এখানে দেখুন সমাসবদ্ধ পদ আমাদের কোনটা, মানে সমাস করার পর যেটা হয়েছে সেটা কি পদ? সীতাপতি। তাহলে এখানে এই শব্দের মধ্যে যে যে পদ আছে সেইগুলো দিয়েই আমি বিগ্রহকে নির্মাণ করলাম, অন্য কোনো পদকে আর সেখানে ঢোকাইনি। ঠিক আছে, তাহলে কি কি আছে? সীতাপতিহি, এখানে সীতা আর পতি আছে, সেটাকে নিয়ে আমি জাস্ট মানে বিভক্তিটা যোগ করে বিগ্রহ বাক্যটা লিখলাম, সীতায়াহা পতিহি। তাহলে এখানেও সীতা শব্দ আছে, পতি শব্দ আছে বিগ্রহ বাক্যে। সমাসেও সীতা শব্দ আছে, পতি শব্দ আছে। তাহলে আমি কিন্তু অন্য কোনো শব্দের আশ্রয় করিনি এই বিগ্রহ বাক্যটাকে লেখার জন্য, তাই তো? তাহলে এটিকে বলা হচ্ছে স্বপদ বিগ্রহ। স্ব মানে নিজের, তন্ত্রের ছয় বাই স্ব। স্বপদ বিগ্রহ মানে নিজের পদগুলোকে ইউজ করে যে বিগ্রহ করা হচ্ছে সেটাকে বলা হয় স্বপদ বিগ্রহ। ঠিক আছে, স্বপদ বিগ্রহ মানে নিজের যে পদগুলি, সীতাপতি এই শব্দের কি কি পদ আছে? সীতা একটি পদ, পতি একটি পদ। এই দুটো পদকে ইউজ করে বিগ্রহ বাক্যটির নির্মাণ হচ্ছে, সীতায়াহা পতিহি, তাই তো? তাহলে একে বলা হচ্ছে স্বপদ বিগ্রহ। আরেকটি আছে অস্বপদ বিগ্রহ। অস্বপদ মানে যেটা সমাসবদ্ধ যে পদ, সেই পদ ছাড়াও অন্য কোনো পদের আশ্রয় নিতে হয়। যেমন ধরুন একটু যদি উদাহরণ দিই, স্যার অশ্ব স্পেলিংটা একটু বলবেন? অস্ব, ধরে লিখে দাঁড়ান, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। বাংলায় লিখছি স্বপদ বিগ্রহ আর অস্বপদ
বিগ্রহ। স্ব মানে কি নিজের, তাহলে নিজের পদকে ইউজ করে যে বিগ্রহ সেটা স্বপদ বিগ্রহ, আর নিজের পদকে ইউজ করে নয় অন্য কোনো পদের যদি সাহায্য নেওয়া হয় সেটা অস্বপদ বিগ্রহ। ঠিক আছে, অস্বপদ। তাহলে ধরুন অস্বপদ বিগ্রহ যদি উদাহরণ দিই, একটা উদাহরণ আছে উপকৃষ্ণ। ঠিক আছে, উপকৃষ্ণম, আমি চ্যাট বক্সে লিখলাম উপকৃষ্ণম, এটা একটা সমাসবদ্ধ পদ, উপকৃষ্ণম। ঠিক আছে, এটার মানে কি কৃষ্ণের, ঠিক আছে, কাছে, কৃষ্ণের সমীপে, উপকৃষ্ণম। ঠিক আছে, উপকৃষ্ণ সমাসবদ্ধ পদ, এর বিগ্রহ কি হচ্ছে কৃষ্ণস্য সমীপম, কৃষ্ণস্য সমীপম, এটা হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে এবার দেখুন সমাসবদ্ধ পদ কি উপকৃষ্ণম, এখানে কি কোথাও সমীপ শব্দটা আছে সমাসবদ্ধ পদে? না। কিন্তু আমি বিগ্রহ বাক্য যখন করছি তখন লিখছি কৃষ্ণস্য সমীপম, তাহলে সমীপম এই পদটিকে আমি আনছি নতুন পদ, এটা কিন্তু সমাসে নেই, তাই তো? তাহলে নিজের পদকে ইউজ করে কিন্তু বিগ্রহটা করছি না, অন্য একটি পদের আশ্রয় নিচ্ছি আবার, যেটা সমাসেতে নেই। তাহলে এখানে হচ্ছে অস্বপদ বিগ্রহ, বোঝা যাচ্ছে? সীতায়াহা পতিহি, সীতাপতি, এখানে কিন্তু সমাসবদ্ধ পদ কি সীতাপতি, বিগ্রহ কি সীতায়াহা পতিহি। তাহলে এখানে কিন্তু সীতার প্রতি এই দুটো শব্দই সমাসে আছে এবং বিগ্রহতেও এই দুটো শব্দই আছে, তাহলে এটা হচ্ছে স্বপদ বিগ্রহ। কিন্তু উপকৃষ্ণম এখানে সমাসে কি আছে উপ আর কৃষ্ণ, কিন্তু আমি বিগ্রহ বাক্য করছি কৃষ্ণস্য সমীপম, তাহলে কৃষ্ণটা আছে ঠিক আছে, কিন্তু সমীপ শব্দটা কিন্তু সমাসে নেই, এটা আমি নতুন একটি শব্দ আনছি অর্থটাকে ঠিকঠাক ভাবে প্রকাশ করার জন্য। তাই কিন্তু এটা হচ্ছে অস্বপদ বিগ্রহ, মানে নিজের পদ ব্যবহার করে নয়। ঠিক আছে, সকলে বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ স্যার। স্যার তাহলে বলবেন কি? বলছি স্যার নিজের পদগুলি ব্যবহার করে যে বিগ্রহ হয় তাকে স্বপদ বিগ্রহ বলে, হ্যাঁ একদম। আর নিজের পদগুলি ছাড়া অন্য পদের সাহায্য নিয়ে যে বিগ্রহ তৈরি হয় তাকে স্বপদ বিগ্রহ বলে। অস্বপদ, অস্মপদ স্যার, ওই তো ম হবে একটা না? না অস্ব, অস্ব, স্ব মানে যেটা স্বপদ না সেটা অস্ব, আচ্ছা আচ্ছা। স্বপদ নয় যেটা সেটা অস্ব, তাই তো? যেমন হয় ব্রাহ্মণ নয় অব্রাহ্মণ, তাহলে স্ব নয় স্বপদ নয় অস্বপদ, সেরকম এখানেও একটি সমাস আছে নয় তৎপুরুষ সমাস, এগুলো আমরা পড়বো। আচ্ছা, এবার তাহলে ছটা ভেদ কি কি? ঠিক আছে, সমাসের ছটা ভেদ কি কি? প্রথম হচ্ছে অব্যয়ীভাব। আচ্ছা সংস্কৃত পড়তে পারছেন তো? অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি আর দ্বন্দ্ব। ঠিক আছে, অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব। বুঝা গেছে? অব্যয়ীভাব, তার প্রথম আসছে প্রথম সমাস কি অব্যয়ীভাব। ঠিক আছে, এবার অব্যয়ীভাব মানে কি? ধরুন মানে অব্যয়ীভাব সমাসে কি হয়, সমাস করার পর, সমাস করার আগে কিন্তু পদগুলি অব্যয় থাকে না, সমাস করার পর কিন্তু সমাসবদ্ধ পদরা অব্যয় হয়ে যায়। ঠিক আছে, সমাসবদ্ধ পদরা অব্যয় হয়ে যায়। ঠিক আছে, তাই তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এটি বাংলাতে খুব একটি প্রসিদ্ধ নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রসিদ্ধি আছে, কিছু কিছু উদাহরণ, কিন্তু খুব একটি প্রসিদ্ধি নেই এই সমাসটা। ঠিক আছে, আমরা নাম না শুনে থাকতে পারি। তৎপুরুষ
বহুব্রীহি এগুলোর আমরা নাম শুনি, কিন্তু অব্যয়ীভাবটার নাম কিন্তু সাধারণত শোনা যায় না, কিন্তু আমরা প্রয়োগ করে থাকি কিছু কিছু বাক্য। ঠিক আছে, কিছু কিছু শব্দ প্রয়োগ করে সেটা অব্যয়ীভাব সমাসের দ্বারা নিষ্পন্ন, সেটা আমি বলছি, পড়লে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে প্রথমে কি হচ্ছে, অব্যয়ীভাব সমাসের পরে যে শব্দটি আমরা পাই সমাস করার পর, সেই শব্দটি হয় অব্যয়। ঠিক আছে, অব্যয়ীভাব সমাস করার পর যে শব্দটি পাই সেটা হয় অব্যয়। ঠিক আছে, এবার অব্যয়ীভাব সমাসের একটি লক্ষণ করা হচ্ছে। দেখুন এখানটায় লেখা আছে প্রায়েণ পূর্ব পদার্থ প্রধানঃ অব্যয়ীভাবঃ। মানে কি? মানে হচ্ছে ধরুন সমাসে দুটি পদ থাকে, তাই তো। ধরুন সীতায়াহ পতিহি, এটি আমরা বিগ্রহ করলাম, সমাসটা কি পেলাম, সীতাপতি, তাই তো। তাহলে এখানে দুটি পদ আছে, একটি সীতা আর একটি পতি। তাহলে প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, আর সীতা তাহলে এখানে পূর্বপদ, আর পতি হচ্ছে উত্তর পদ। ঠিক আছে, তাহলে দুটি পদের মধ্যে প্রথমটিকে বলা হয় পূর্বপদ, দ্বিতীয়টিকে বলা হয় মানে শেষটিকে বলা হয় উত্তর পদ। ঠিক আছে, সমাসে পূর্বপদ উত্তরপদ থাকে। তাহলে এবার প্রত্যেক সমাসের ক্ষেত্রে কিন্তু কার প্রাধান্য সেটা কিন্তু ভ্যারি করে, প্রত্যেক সমাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। পূর্বপদের প্রধান, কোন সমাসে উত্তরপদ প্রধান, কোন সমাসে অন্য পদ প্রধান, সেটা আমরা দেখবো এবার। তাহলে অব্যয়ীভাব সমাসে কি বলা হচ্ছে, পূর্ব পদার্থ প্রধান। মানে আমরা সমাস করার পর যেটা পূর্বপদ, সেই পদের অর্থটা কিন্তু সেই সমাসের প্রধান হচ্ছে। ঠিক আছে, সেই সমাসে কিন্তু সেই পদের অর্থটা প্রধান হচ্ছে। যেমন আমরা উদাহরণ দেখলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে, এখন একটু অস্পষ্ট লাগতে পারে। ঠিক আছে, তাহলে এটি আমরা দেখব। তাহলে কি কি পেলাম অব্যয়ীভাব সমাসে, তাহলে কি কি বৈশিষ্ট্য, যে এটি একটি অব্যয় হয়, তাই তো। অব্যয়ীভাব সমাস করার পর যে শব্দটি আমরা পাই সেটাকে অব্যয় পাই, আর এখানে পূর্ব পদের অর্থটা হচ্ছে আমাদের এখানে প্রধান থাকে, পূর্ব পদের অর্থটি প্রধান থাকে। ঠিক আছে, অব্যয়ীভাব সমাসে। তাহলে অব্যয়ীভাব সমাসের উদাহরণ যেটা আমি এক্ষুনি দিলাম, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম। ঠিক আছে, তাহলে কৃষ্ণের কাছে, এটি বিগ্রহ, কৃষ্ণস্য সমীপম মানে কৃষ্ণের কাছে। এই বিগ্রহে সমাস করলে কি পদ পাবো আমরা, উপকৃষ্ণম, এটি সমাসবদ্ধ পদ, এটি একটি অব্যয় হয়ে গেছে, উপকৃষ্ণম এটি অব্যয়। এবার সমাস করার পদ এখানে দুটি পদ আছে, তাই তো। সমাসবদ্ধ পদ কোনটা, উপকৃষ্ণম, এখানে দুটি পদ আছে, একটি হচ্ছে উপ আর একটি হচ্ছে কৃষ্ণ, তাই তো। উপ আর কৃষ্ণ, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বিগ্রহটা করেছি কৃষ্ণস্য সমীপম, তাই তো। তাহলে এখানে বিগ্রহতে দুটো পদ আছে, কৃষ্ণস্য সমীপম। তাহলে কৃষ্ণ এই অর্থে আমি কৃষ্ণ শব্দের ব্যবহার করেছি, আর সমীপ অর্থে উপ এই শব্দের ব্যবহার করেছি। ঠিক আছে, দেখুন বিগ্রহ বাক্য কি বলছে, কৃষ্ণের কাছে, সমীপ মানে কাছে, কৃষ্ণের কাছে, তাই তো। তাহলে এই দুটি শব্দ বিগ্রহ বাক্যে ছিল, মানে এই দুটি অর্থ তো থাকবেই সমাসে। তাহলে কৃষ্ণ, এটা তো আমরা কৃষ্ণ এই আছেই, তাহলে সমীপ এটার অর্থ হচ্ছে উপ, তাই তো। সমীপ এই অর্থে আমি উপ এই শব্দটি ব্যবহার করেছি। তাহলে আমি এখন, হ্যাঁ বলুন। ওই কুলের সমীপে উপকূল এইরকম। হ্যাঁ হ্যাঁ, ওই রকম, মানে সমীপ অর্থে উপ এই শব্দটি ব্যবহার করেছি। তাহলে এখন আমার সমাসবদ্ধ পদ আছে উপকৃষ্ণম, উপকৃষ্ণম, তাই তো। তাহলে এখানে পূর্বপদ কোনটি, কৃষ্ণস্থ। হ্যাঁ উপপূর্বপদ, আর হ্যাঁ, উত্তর পদ কোনটা হচ্ছে, কৃষ্ণ। কৃষ্ণম। হ্যাঁ, সিম্পল জিনিস। দুটি পদ আছে, প্রথমটিকে বলা হয় পূর্বপদ, পূর্বপদ, আর সেকেন্ডটি হলো উত্তর পদ। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থটা প্রধান বলা হলো, পূর্ব। হ্যাঁ, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থটা প্রধান। এবার কি করে দেখুন, উপকৃষ্ণম
এর অর্থ কি? কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে। হ্যাঁ, কৃষ্ণের সমীপে। তাহলে যদি বলা হয় কৃষ্ণের কাছে যাও, তাহলে কি বলা হবে? উপকৃষ্ণম গচ্ছ, তাই তো? তাহলে উপকৃষ্ণম এখানে ভালো করে ভেবে দেখুন অর্থটা কি আসছে। প্রধান কোনটাকে বলেছে, কৃষ্ণ না সমীপ? সমীপেতে কৃষ্ণ। যাও এটাই তো আসছে, না কৃষ্ণ নয়, সমীপ। উপকৃষ্ণম গচ্ছ মানে কৃষ্ণের কাছে যাও, তাই তো? তাহলে প্রধানটা স্যার দেখুন, এটা কৃষ্ণ একটু আর কিন্তু এখানে একবার প্রধান। বলবেন স্যার? হ্যাঁ স্যার বলছি, যেটা আমি বললেন বলছি একটু আর একবার বলছি বলছি বলবেন? আমি বলছি দেখুন এখানে আমি কি বলা হচ্ছে, দুটো পদ আছে, একটা হচ্ছে উপ আর একটা হচ্ছে কৃষ্ণ। উপটা হচ্ছে পূর্বপদ, যার অর্থ হচ্ছে সমীপ। কৃষ্ণ হচ্ছে উত্তর পদ, ঠিক আছে? এবার এখানে পূর্বপদের অর্থ বলা হচ্ছে প্রধান। সমাসেতে পূর্বপদের অর্থটি প্রধান। ধরুন এখানে বলা হচ্ছে, সমাসটা করা হয়েছে উপকৃষ্ণম, তাহলে এর অর্থ কি? কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে, তাই তো? তাহলে দেখুন যদি বলা হয় কৃষ্ণের কাছে যাও, তাহলে এই যাওয়া ক্রিয়াটার অন্বয় কার সাথে হচ্ছে? কৃষ্ণের সাথে না কাছের সাথে? কৃষ্ণের কাছের সমীপে যাও। সাথে। হ্যাঁ, কৃষ্ণের কাছের সাথে। সমীপে যেটা আছে সেটা দেখো। এরকম যদি বলা হয় তাহলে সমীপটাই কিন্তু প্রধান ওখানে, ভালো করে ভেবে দেখুন অন্বয়টা কার সাথে হচ্ছে? সমীপের সাথে হচ্ছে, তাই তো? কৃষ্ণের সমীপে যাও, কৃষ্ণ কিন্তু এখানে অপ্রধান, তাই তো? উপকৃষ্ণম মানে কৃষ্ণস্য সমীপম, কৃষ্ণস্য সমীপম, সমীপটা হচ্ছে কিন্তু এখানে প্রধান। কৃষ্ণের যদি বলা হয় কৃষ্ণের কাছে আমি বসে আছি, তাহলে কৃষ্ণের কাছেটাকে কিন্তু আমি হাইলাইট করছি, ভালো করে ভেবে দেখুন অর্থটা। কৃষ্ণের কাছে আমি বসে আছি, তাহলে এই সমীপ অর্থটা কিন্তু আমি হাইলাইট করছি, মানে সমীপ অর্থটাই কিন্তু এখানে প্রধান, তাই তো? তাহলে সমীপ অর্থটা কার? উপ এই পদটার অর্থ, তাহলে উপ এটা পূর্বপদ, তাই এটা হচ্ছে পূর্ব পদার্থ প্রধান, ঠিক আছে? পূর্ব পদের অর্থটা কিন্তু এখানে এই অব্যয় সমাজে প্রধান, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, যদি হ্যাঁ অন্য স্যার, বুঝলাম। উদাহরণ বুঝতে দিই, পেরেছি। হ্যাঁ স্যার। আর একটা উদাহরণ হ্যাঁ, দিয়ে দিই। হ্যাঁ বলুন। কিন্তু বিগ্রহ বাক্যটা লিখলাম কৃষ্ণস্য সমীপম, হ্যাঁ, কিন্তু তাহলে এখানে পূর্বপদটা তো কৃষ্ণ হচ্ছে। না আমাকে পূর্বপদ ধরতে হবে, সমাস করার পর যেটা আছে, বিগ্রহ বাক্য নয়। ও আচ্ছা, সমাসবদ্ধ পদটা। হ্যাঁ, সমাসবদ্ধ পদটা। আচ্ছা স্যার, এটা আগে থেকে বুঝতাম। ঠিক আছে স্যার, ঠিক আর আছে। একটা ধরুন আমরা আমরা ব্যবহার করি বাংলাতে যথাশক্তি, তাই তো? যথাশক্তি চেষ্টা করব, যথামতি চেষ্টা করব, তাই তো? এরকম প্রয়োগ করি তো আমরা, যথাশক্তি। হুম, যথা এরকম হ্যাঁ ব্যবহার স্যার, করি আমরা, দেখুন। যথাসাধ্য। হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করব। এইগুলো কিন্তু অব্যয়ভাব সমাস আছে এখানে, যথাসাধ্য, যথাশক্তি, ঠিক আছে, যথামতি, এখানেও কিন্তু অব্যয়ভাব সমাস আছে। এর বিগ্রহ কিরকম হচ্ছে, ধরুন যথাসাধ্য যদি এর বিগ্রহ করা হয় সাধ্যম অনতিক্রম্য, মানে সাধ্যকে অতিক্রম না করে, ঠিক আছে? যদি আমি বলা হয় আমি যথাশক্তি পড়াশোনা করব, মানে শক্তিম অনতিক্রম্য, বা যদি যথাসাধ্য পড়াশোনা করব মানে সাধ্যকে অতিক্রম না করে, মানে আমার যতটা সাধ্য ততটাই পড়াশোনা করব। আমার নিজের সাধ্যকে আমি অতিক্রম করে পড়াশোনা করা সম্ভব নয়। আমার দ্বারা যতটা সম্ভব, যতটা সাধ্য, ঠিক আছে, ততটাই আমি পড়াশোনা করবো, এটা কিন্তু সেখানে অর্থটা। যথাসাধ্য মানে এর বিগ্রহ বাক্য করা হয় সাধ্যম অনতিক্রম্য, মানে সাধ্যকে অতিক্রম না করে, এটা এখানে বিগ্রহ বাক্য, ঠিক আছে? তাহলে এর বিগ্রহ হচ্ছে সাধ্যম অনতিক্রম্য, ঠিক আছে? আর এর সমাসবদ্ধ পদ হচ্ছে যথা সাধ্যম, যথা সাধ্যম। এখানেও কিন্তু যথা হচ্ছে পূর্বপদ, তার অর্থ হচ্ছে অনতিক্রম্য, ঠিক আছে? মানে অতিক্রম না করে, অনতিক্রম করে, অতিক্রম না করে। আর এখানে সাধ্য, সাধ্যই থাকছে, ও অতিক্রম না করে এই অর্থে আমি যথা এই শব্দটি ব্যবহার করছি। তাহলে বিগ্রহ বাক্য হলো সাধ্যকে অতিক্রম না করে, মানে সাধ্যম অনতিক্রম্য, ঠিক আছে?
আর সমাসবদ্ধ পদটি হলো যথা সাধ্যম। ঠিক আছে, তাহলে সিম্পল আমরা কি পেলাম? অব্যয়ীভাব সমাসে অব্যয়ীভাব সমাস যেটা হয়, এটা খুবই অপ্রসিদ্ধ সমাস, খুব একটা ব্যবহার হয় না। ঠিক আছে, এখানে সমাস করার পদ, সমাসবদ্ধ যে পদটি পাই সেটা অব্যয় হয়। ঠিক আছে, সমাসবদ্ধ পদটি অব্যয় হয়। আর কি, এই সমাসে পূর্ব পদের অর্থটি প্রধান থাকে। এই সমাসে পূর্ব পদের অর্থটি থাকে প্রধান। ঠিক আছে, পূর্ব যে পদ তার অর্থটাই কিন্তু প্রধান থাকে সমাসে। ঠিক আছে, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। যদি উদাহরণ বলা হয়, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম। ঠিক আছে, এটা গেল অব্যয়ীভাব সমাস। বা তৎপুরুষ, তৎপুরুষ সমাসকে আমরা পরিচিত। ঠিক আছে, তৎপুরুষ সম্বন্ধে আমরা পরিচিত আছি। তৎপুরুষ সমাস হচ্ছে বিভিন্ন বিভক্তি। হ্যাঁ বলুন। এখানে যে যথাশক্তি বা যথাসাধ্যম বা উপকৃষ্ণম বললাম, এটা তো একটাই পদ। হ্যাঁ, একটাই পদ। তাহলে এখানে পূর্বপদ উত্তরপদ হচ্ছে কি করে? হ্যাঁ, একটাই পদ, কিন্তু ওখানে দুটো পদের অর্থটা নিহিত আছে। হ্যাঁ, তা আছে। এবার কোনটা প্রধান কোনটা অপ্রধান সেই বিষয়ে যখন বিচার হবে, ধরুন একটি আমি পেলাম কৃষ্ণের সমীপ উপকৃষ্ণম, উপকৃষ্ণ পদের অর্থটা কি যদি আমি বলতে থাকি, তখন আমি কি পাবো? কৃষ্ণের সমীপে। তখন এটা পাবো তো আমি? তখন তো বিগ্রহ বাক্যে যাব না, বিগ্রহ বাক্যে যাচ্ছি, কিন্তু আমি জাস্ট যদি আমার মনের মধ্যে ভাবি যে উপকৃষ্ণম এই পদের অর্থ কি, আমি পাবো কৃষ্ণের সমীপে, তাই তো? হ্যাঁ, ওখানে এবার আমাকে আমার প্রশ্ন আসবে, ক্রিয়াটার অন্বয় কোথায় হবে তাহলে? কৃষ্ণেতে না সমীপেতে? এমনি আপনি সাধারণ ভাবে দেখলে আপনি ভাববেন যে এটা দরকারই নেই, কোনটা প্রধান আমার ভেবে কি লাভ আছে। কিন্তু যখন প্রক্রিয়াতে আস্তে আস্তে ব্যাকরণগত প্রক্রিয়াতে যাবে, তখন কিন্তু আমাদের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসে যে ক্রিয়ার অন্বয় আমি কোথায় করবো? যে উপকৃষ্ণম গচ্ছ, তাহলে গচ্ছ এই গমন ক্রিয়ার অন্বয়টা কোথায় হবে? কৃষ্ণেতের সঙ্গে না সমীপের সাথে? ঠিক আছে, তখন কিন্তু আমার সমীপের সাথে। তখনই বোঝা যাচ্ছে তাহলে সমীপের অর্থটাই কিন্তু প্রধান এখানে। ঠিক আছে, যদি এটি আমি একটি পদ পাইও, কিন্তু ওর মধ্যে দুটি পদের অর্থই কিন্তু নিহিত আছে। ঠিক আছে, তখন বিচারটা আসবে। সামান্যভাবে বিচার করার একটা প্রয়োজন নেই। আচ্ছা, বিচার করতে গেলে তখন বিগ্রহ বাক্য দিয়ে আমরা বিচার করব। হ্যাঁ, বিচার করতে হবে যে কোনটা প্রধান। ঠিক আছে, আপনি যদি এটা বিচার মানে এই তৎপুরুষ সমাসের উদাহরণ এটা স্পষ্ট হবে, দেখবেন। বলছি তৎপুরুষ সমাসের, এবার তৎপুরুষ সমাস আমরা জানি, তৎপুরুষ সমাসে হচ্ছে আগের অব্যয়ীভাব সমাসে বললাম পূর্ব পদার্থ প্রধান, তাই তো? তৎপুরুষ সমাসে উত্তর পদার্থ প্রধান। তৎপুরুষ সমাসে উত্তর পদার্থ প্রধান। ঠিক আছে, এটা খুব সহজ উদাহরণ আছে, বললেই বুঝে যাবেন। ধরুন তৎপুরুষ সমাসের উদাহরণ যেটা আমি দিয়েছিলাম প্রথমেও, সীতাপতি, তাই তো? উদাহরণ কি? সীতাপতি। বিগ্রহ কি? সীতায়াহা পতি, তাই তো? তাহলে সমাসবদ্ধ পদ কোনটা? সীতাপতি। তাহলে এখানে পূর্বপদ কোনটা? সীতা। সীতা। উত্তর পদ পতি। পতি। এবার আমি যদি সমাস করি কি পাবো? সীতাপতি, তাই তো? তাহলে যদি আমাকে এরকম বাক্য বলা হয় সীতাপতিকে দেখো, তাহলে কাকে দেখার কথা বলা হচ্ছে এখানে? সীতাকে না সীতার পতিকে? তাহলে এখানে দেখুন অর্থটা পুরো স্পষ্ট যে এখানে পতি শব্দের কিন্তু প্রাধান্য আছে, তাই তো? স্বামীপে দেখার কথা বলা হচ্ছে, সীতাকে কিন্তু দেখার, সীতা কিন্তু সীতাকে দেখার কথা বলাই হচ্ছে না এখানে। মানে সীতা শব্দের কিন্তু অর্থ এখানে প্রধান নয়, তাই তো? কার অর্থ বললাম? পতি। সীতা পতিকে দেখো মানে পতির অর্থটা কিন্তু প্রধান। অন্বয়টা কার সাথে? দেখো কাকে দেখবো? পতিকে দেখো। কার পতি? তখন সীতার পতি অন্বয়টা হচ্ছে। কিন্তু দেখো, দেখা কিনের সঙ্গে সরাসরি অন্বয় কার হচ্ছে? পতিকে দেখো মানে রামকে দেখার কথা বলা হচ্ছে, সীতার কিন্তু দেখার কথা বলা হচ্ছে না। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে উত্তর পদের অর্থ কিন্তু এখানে প্রধান, তাই তো? বোঝা যাচ্ছে তো এখানে? সীতাপতি হি গচ্ছতি, তাহলে কে যাচ্ছে ওখানে? পতি যাচ্ছে, সীতা তো যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, রাম যাচ্ছে ওখানে।
সেখানে প্রতি শব্দের অর্থ কিন্তু প্রধান। ঠিক আছে, তাহলে তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থটা কিন্তু প্রধান তৎপুরুষ সমাসে। ঠিক আছে, উত্তর পদের অর্থ কিন্তু প্রধান। এবার দেখুন এখানে বলা হলো 6টি সমাস, তাই তো? অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব। কারো কারোর মতে এই তৎপুরুষেরই একটি ভাগ কর্মধারয় এবং আরেকটি ভাগ দ্বিগু, ঠিক আছে, এটা কারো কারোর মতে। এটাই সিদ্ধান্ত এসেছে যারা ভাবে না এটা আলাদা, তাদের মতে 6টি সমাস। আর যারা ভাবে এই তৎপুরুষেরই একটি অংশ কর্মধারয় এবং দ্বিগু, তাদের মতে 4টি সমাস: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি আর দ্বন্দ্ব। ঠিক আছে, দ্বিগু আর কর্মধারয় হচ্ছে তৎপুরুষের একটি রূপ, তারা এটা মনে করে। ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে তৎপুরুষ ভেদ কর্মধারয়, কর্মধারয় ভেদ দ্বিগু। মানে যেটা বললাম, তৎপুরুষের একটা ভেদ কর্মধারয়, কর্মধারয়ের আবার একটা ভেদ দ্বিগু। ঠিক আছে, মানে তৎপুরুষের মধ্যে একটা বিশেষ তৎপুরুষকে বলা হয় কর্মধারয় নাম দেওয়া হয়, কর্মধারয়ের মধ্যে আবার একটা বিশেষ অংশকে দ্বিগু নাম দেওয়া হয়। এটা তাহলে আলাদা কিন্তু কিছু নয়, তাই তো? যেমন ধরুন বলা হচ্ছে ভারতবর্ষ পুরোটা আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে হাওড়া জেলা। তাহলে পশ্চিমবঙ্গ হাওড়া কি ভারতের থেকে আলাদা? আলাদা নয়, একই জিনিস। এরকম তৎপুরুষেরই একটা ছোট অংশকে বলা হয় কর্মধারয়, পশ্চিমবঙ্গ ধরুন। পশ্চিমবঙ্গের মধ্যে আবার যেমন হাওড়া জেলা একটা ছোট অংশ, সেটাকে দ্বিগু বলা হচ্ছে। তাহলে হাওড়াও যেমন, হাওড়া জেলার মানুষেরা যেমন ভারতীয়, পশ্চিমবঙ্গের মানুষেরা ভারতীয়, সেরকম এই দ্বিগুটাও তৎপুরুষ, কর্মধারয়ও তৎপুরুষ। ঠিক আছে, কিন্তু কারো কারোর মতে না, ওটা তৎপুরুষ নয়, ওটা সম্পূর্ণ আলাদা একটা সমাস। ঠিক আছে, তো তাদের মধ্যে 6টা। যারা মনে করে না কর্মধারয়ের দ্বিগু হচ্ছে তৎপুরুষেরই অংশ, তাদের মধ্যে 4টি সমাস। ঠিক আছে, এবার এই তৎপুরুষ কিন্তু প্রত্যেকটা বিভক্তি দিয়ে এই তৎপুরুষ এর নামকরণ করা হয় বিভিন্ন। ধরুন তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ আছে, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। মানে প্রত্যেকটা বিভক্তি দিয়ে কিন্তু একটা তৎপুরুষ হতে পারে। ঠিক আছে, জেনে রাখুন, খুব একটা বেশি ডিটেলস দেওয়ার দরকার নেই আমাদের। তৎপুরুষ সমাসে কি বললাম আমি? প্রত্যেকটা বিভক্তি দিয়ে একটি একটি বিশেষ তৎপুরুষ হয়। দ্বিতীয় বিভক্তি দিয়ে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ঠিক আছে, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে, ষষ্ঠীটা লেখা নেই এখানে, যাই হোক সপ্তমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ আছে। মানে বিগ্রহ বাক্যতে যে বিভক্তি থাকবে সেই বিভক্তি অনুযায়ী কিন্তু সেই সমাসের নামটি দেয়া হয়। যেমন এখানে দেখুন কৃষ্ণশ্রিত, এটি যদি বিগ্রহ হয়, বিগ্রহ বাক্য হচ্ছে, এটা যদি সমাস হয়, বিগ্রহ হচ্ছে কৃষ্ণম শ্রিত। তাহলে কৃষ্ণম শ্রিত, এই বিগ্রহতে সমাস করা হচ্ছে কৃষ্ণশ্রিত। তাই তো? এবার কৃষ্ণম এটা দ্বিতীয়াতে আছে, তাই এই সমাসটার নাম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে, কৃষ্ণম শ্রিত, কৃষ্ণশ্রিত। তৃতীয় তৎপুরুষ শঙ্কুলয়া খণ্ড, শঙ্কুলা মানে ছুরি, ছুরির দ্বারা খণ্ড করা হয়েছে যে জিনিসটা, তাকে বলা হবে শঙ্কুলা খণ্ড। তাহলে শঙ্কুলয়া খণ্ড এটা বিগ্রহ বাক্য, সমাস কি হচ্ছে? শঙ্কুলা খণ্ড। ঠিক আছে, তাহলে এখানে শঙ্কুলয়া এটা তৃতীয়ার দ্বারা বিগ্রহ করা হচ্ছে, তাই একে বলা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। ঠিক আছে, চতুর্থী তৎপুরুষ এরকম ইউপায় দারু, ইউপায়। শঙ্কুলা মানে কি? শঙ্কুলা মানে ছুরি, চুরি। তাহলে ছুরির দ্বারা খণ্ড করা হয়েছে যে জিনিসটাকে, তাকে বলা হবে শঙ্কুলা খণ্ড। ধরুন একটা ফলকে কাটা হয়েছে, তাহলে শঙ্কুলা খণ্ড বলা যেতে পারে তাকে। শঙ্কুলার দ্বারা খণ্ড করা হয়েছে মানে অর্ধেক করা হয়েছে বা ভাগ করা হয়েছে, ছুরির দ্বারা কাটা হয়েছে। চতুর্থী তৎপুরুষ ইউপায় দারু, ইউপ দারু মানে ইউপ মানে ওই বলি দেওয়া হয় যে কাঠটা, সেটা ইউপ বলা হয়। তার জন্য যে কাঠ, তাকে বলা হয় ইউপ দারু। মানে বলি দেওয়ার ওই বেদিটা তৈরি করার জন্য যে কাঠ, দারু, তাকে বলা যেতে পারে ইউপ দারু। তাহলে ইউপ দারু একটা সমাসবদ্ধ পদ, তার বিগ্রহ বাক্য ভাঙলে কি ইউপায় দারু, মানে ইউপের জন্য যে দারু, মানে ওই ইউপ মানে ওই বলি দেওয়ার জায়গাটা, সেটা নির্মাণ করার জন্য যে কাঠ, সেটা হচ্ছে ইউপ দারু। এটা চতুর্থী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ
ধরুন সমাসবদ্ধ পদ চোর ভয়, চোর ভয় এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এর বিগ্রহ কি চোরাদ ভয়, চোরের থেকে ভয়, ঠিক আছে, চোরাদ ভয়ম এটা বিগ্রহ, সমাস করলে চৌর ভয়ম, ঠিক আছে। স্যার একটা কথা জানার ছিল, হ্যাঁ বলুন। এই যে চতুর্থী তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ বলছেন না, আপনি যেমন কারক পড়িয়েছিলেন যে তৃতীয়া হলে করণ কারক, চতুর্থী হলে অপাদান কারক, এই এই জিনিসটা কি ওই রকম যে চতুর্থী হ্যাঁ ওই রকম, তৃতীয়া এখানে কৃষ্ণম এটা হচ্ছে দ্বিতীয়া আছে কর্মকারক, তাই দ্বিতীয়া হয়েছে। মানে এখানে চতুর্থীটা কেন হয়েছে সেটা কর্ম বলেই এখানে দ্বিতীয় হয়েছে, তাই না? কৃষ্ণম এখানে দ্বিতীয়টা কেন হয়েছে, কর্ম বলেই এটা দ্বিতীয় হ্যাঁ হয়েছে, আর যেহেতু দ্বিতীয় হয়েছে তাই এর নাম দেওয়া হয়েছে দ্বিতীয় তৎপুরুষ। এই বিগ্রহ আকারে সমাজ থেকে তাকে নাম, তৃতীয়াটা দ্বারা হচ্ছে শঙ্কুলয়া, হ্যাঁ শঙ্কুলার দ্বারা, হ্যাঁ তো ওইটা ওর দ্বারা খণ্ড করা হয়েছে, তাই ওটা হ্যাঁ তৃতীয়া তৃতীয় তৎপুরুষ। তৎপুরুষ, হ্যাঁ হ্যাঁ তো চতুর্থী তৎপুরুষ পঞ্চমী ইয়োগো তৎপুরুষ, দারুহ। স্যার ফলখণ্ড যদি বলি, ফলের খণ্ড, তাহলে ওটা ওটা ষষ্ঠী কি হয়ে যাবে, ষষ্ঠী হবে? হ্যাঁ ষষ্ঠী, ঠিক আছে। এইরকম করে প্রত্যেকটা বিগ্রহতেই আমরা একটা একটি করে বিভক্তি আছে, তাই সেই বিভক্তি অনুযায়ী নাম দিয়েছে। তাহলে সীতায়াহাপতি আমরা যেটা দেখলাম সেখানে কি আছে ষষ্ঠী, তাহলে সীতাপতি এটা ষষ্ঠী তৎপুরুষ, ঠিক আছে। এরকম সপ্তমী তৎপুরুষ আছে অক্ষেষু সৌন্ডহ, অক্ষ মানে অক্ষ ক্রীড়াতে, দুধ ক্রীড়াতে, সৌন্ড মানে দক্ষ, তাহলে দুধ ক্রীড়া দক্ষ তাকে বলা হয় অক্ষ সৌন্ডহ, মানে পাশা খেলাতে সে খুব দক্ষ, খুব ভালো পাশা খেলে। অক্ষেষু মানে পাশা খেলাতে সে দক্ষ, তাহলে পাশা খেলাতে এখানে সপ্তমী আছে অক্ষেষু, তাই সমাসবদ্ধ পদটা আছে অক্ষ সৌন্ডহ, মানে পাশা খেলাতে যে দক্ষ তাকে বলা হবে অক্ষ সৌন্ডহ, ঠিক আছে। আচ্ছা, এবার তারপর আছে কর্মধারায়, তৎপুরুষের একটি ভাগ কর্মধারায় বলা হলো। কর্মধারায় সমাস কাকে বলে, যেখানে দুটো যে পদের সমাস হবে, মানে সিম্পল বিশেষ্য আর বিশেষণের মধ্যে সমাস হবে তাকে বলা হয় কর্মধারায়, ঠিক আছে। বিশেষ্য আর বিশেষণ, ধরুন সুন্দরহ বালকহ, তাই তো, সুন্দরহ বালকহ, এটা আমরা ভেঙে বলতে পারি সুন্দরহ আলাদা বালকহ আলাদা, আবার একসাথেও বলতে পারি সুন্দর বালকহ, তখন সমাস করলাম, সেই সমাসটা হচ্ছে কর্মধারয় সমাস। সুন্দর এটা হচ্ছে বিশেষণ আর বালক হচ্ছে বিশেষ্য, সেই দুটির মধ্যে আমরা যখন সমাস করব তখন হচ্ছে কর্মধারয় সমাস। যেমন নীল উৎপল, নীলম উৎপলম, নীল যে উৎপল তাকে বলে নীলোৎপল, ঠিক আছে, নীলোৎপল, নীল যে উৎপল, নীল যে পদ্ম, নীলোৎপল বলা হচ্ছে। নীলম এটা হচ্ছে বিশেষণ, উৎপল বিশেষ্য, এই দুটির মধ্যে সমাস হলে কি হবে নীলোৎপলম, ঠিক আছে। এইরকম মানে বিশেষণ আর বিশেষের মধ্যে সমাস যদি হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস, ঠিক আছে। বিশেষ আর বিশেষের মধ্যে সমাস হলে তাকে বলা হবে কর্মধারয় সমাস। নীলম উৎপলম নীলোৎপলম, মানে নীল যে পদ্ম তাকে বলা হবে নীল পদ্ম বা নীলোৎপল, আমরা বাংলাতে করি নীল পদ্ম, মানে নীল যে পদ্ম সে নীল পদ্ম। এটা কর্মধারায়। দ্বিগু সমাস হচ্ছে, দ্বিগু সমাস তাকে বলে যেখানে পূর্বপদরা হয় সংখ্যাবাচক, পূর্বপদ যেখানে সংখ্যা তাকে বলা হয় দ্বিগু, ঠিক আছে। যেমন ধরুন একটা পঞ্চগবম, পঞ্চগবম মানে পাঁচটা গরু সমাহার, পাঁচটা গরুকে একসাথে আমরা পঞ্চগবম বলতে পারি, ঠিক আছে। মানে ধরুন একটা জায়গায় পাঁচটা গরু আছে, তাকে আমরা একসাথে বলবো পাঁচটা গরুর সমাহার, একসাথে পাঁচটা গরু কি বলবো পঞ্চগবম, এরকম সমাসবদ্ধ পদ করতে পারি। এর বিগ্রহ কি পঞ্চানম গবম সমাহারঃ, ঠিক আছে, তাকে বলা হয় পঞ্চগবম। তাহলে পঞ্চগবম, এখানে পঞ্চ এটা পূর্বপদ,
এটা হচ্ছে সংখ্যাবাচক পদ, তাই এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, সংখ্যাবাচক পদ হলে একে বলা হয় দ্বিগু সমাস বলা হয়, পূর্বপদ যদি সংখ্যা থাকে। তারপরে আছে আমাদের বহুব্রীহি। ঠিক আছে, বহুব্রীহিটা সহজ আছে। বহুব্রীহি হচ্ছে অন্য পদার্থ প্রধান, যেখানে অন্য পদার্থ মানে যেখানে পূর্ব পদার্থ প্রধান নয় আর উত্তর পদও প্রধান নয়, তাহলে কে প্রধান? অন্য একটি পদ যেখানে প্রধান হয় তাকে বলা হয় বহুব্রীহি সমাস, তাই তো? যেমন ধরুন বিগ্রহ, যদি সমাস বলে বিনা পানি। বিনা পানি মানে কি? বিনা দেবী পানিতে সরস্বতী। জাত। সরস্বতী। এবার বিগ্রহ যদি করা হয় কি করা হবে? বিনা পানিতে জার, মানে পানি মানে হাত, বিনা হাতে জার, তাই তো? তাহলে বিনা পানি সমাসবদ্ধ পদে কি কি আমাদের শব্দ আছে? বিনা আর পানি, তাই তো? হ্যাঁ, বিনা আর পানি। তাহলে এই দুটি আছে সমাসের মধ্যে পদ। কিন্তু যখন সমাস করা হচ্ছে কাকে আমরা বুঝছি? সরস্বতীকে, তাই তো? যদি বলা হয় বিনা পানিম পশ্য, তাহলে আমরা কাকে দেখার কথা বলা হচ্ছে? সরস্বতী। সরস্বতী দেবী। বিনাকে দেখার কথা বলা হচ্ছে না, অথবা পানির হাতকে কথা দেখার বলা কথা বলা হচ্ছে না। বিনা পানিতে জার মানে অন্য একজন, বিনাও নয় পানিও নয়, বিনা থেকেও আলাদা পানি থেকেও আলাদা, অন্য একজনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হয় বহুব্রীহি সমাস। বোঝা যাচ্ছে? সীতাপতি, সেখানে কিন্তু আমরা পতিকে বলছি, তাই তো? সেখানে কিন্তু পতিকে উদ্দেশ্য করে কিছু বলছি, সীতাপতিম পশ্য, তাহলে পতিকে কথা বলছি, উত্তর পদটা প্রধান। কিন্তু বিনা পানি যার, এখানে বিনার কথাও বলছি না, পানির কথাও বলছি না, তার কথা বলছি সরস্বতীর কথা। মানে অন্য পদার্থ একটা প্রধান এখানে, যেটা পূর্ব পদ নয় উত্তর পদ নয়, অন্য একটি পদ যেখানে স্যার প্রধান। এই দুটি পদ মিলিয়ে অন্য যে পদের একটা প্রধান বোঝানো হচ্ছে সেইটাকে, হ্যাঁ, সেটা বহুব্রীহি সমাস। সেইটা বলা হচ্ছে বহুব্রীহি সমাস। হ্যাঁ হ্যাঁ, পিত অম্বর যার সে পিতাম্বর। পিত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র, তাহলে হলুদ বস্ত্র যার মানে কৃষ্ণ। তাহলে আমি কৃষ্ণকে বোঝাচ্ছি, সেখানে হলুদকে বোঝাচ্ছি না, আর বস্ত্রকে বোঝাচ্ছি না, কৃষ্ণকে বোঝাচ্ছি। পিতাম্বরা গচ্ছিতে মানে কে যাচ্ছে? কৃষ্ণ যাচ্ছে, হলুদও যাচ্ছে না, বস্ত্র যাচ্ছে না, কৃষ্ণ যাচ্ছে। তাহলে সেখানে অন্য পদার্থের কিন্তু প্রাধান্য হলো, তাহলে এই ক্ষেত্রে বলা হয় বহুব্রীহি সমাস, যেখানে অন্য একটি পদের কিন্তু প্রাধান্য আছে, তাই তো? এটা কিন্তু বহুব্রীহি। স্যার, বিনা পানিটা ভাঙলে বিনা পানি যশবা সা, তাহলে পানিটা এখানে দীর্ঘইকার হবে? না, বিনা পানৌ ইয়াস্যাহা এরকম আচ্ছা, পড়া হবে, পানো। আচ্ছা, মানে পানিতে। পানি হচ্ছে মতি শব্দের মতো, পানৌ সপ্তমী। বিনা পানৌ, বিনা হস্তে যার, সে বিনা পানি। হ্যাঁ, পানিটা এখানে মূর্ধন্য হবে তো? হ্যাঁ, মূর্ধন্য, বিনা পানি। ঠিক আছে, পানি বানান তো মূর্ধন্যের হর্ষি। হ্যাঁ মূর্ধন্য হর্ষি, মতি শব্দের মতো। পিত অম্বর যার, সে পিতাম্বর। ঠিক আছে, এইরকম। তারপর ধরুন কি বলা হয়, কণ্ঠে কালহা, তাই তো আমরা শুনেছি। কণ্ঠে কালকুট নামক বিষ যার, সে কণ্ঠে কাল মহাদেব। এইরকম বিভিন্ন আমরা পেতে পারি। বহুব্রীহি সমাসে কি হবে? পুরুষোত্তম। হ্যাঁ, না পুরুষোত্তম যদি বলি। না, পুরুষোত্তমটা কিন্তু বহুব্রীহি সমাস হচ্ছে না, ওটা হচ্ছে তৎপুরুষ সমাস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা পুরুষের মধ্যে যে উত্তম। আচ্ছা আচ্ছা। স্যার তৎপুরুষটা কি বললেন, আর একবার একটু বলবেন? একবার পুরুষ মানে তৎপুরুষটা উত্তর পদের অর্থ যেখানে প্রধান হবে। আর বহুব্রীহিটা হচ্ছে যে দুটো পদে, হ্যাঁ দুটো পদ মিলিয়ে যে অন্য পদটা সৃষ্টি হচ্ছে সেইটা প্রধান পায়, সেটা হচ্ছে বহুব্রীহি। হ্যাঁ, বহুব্রীহি, অন্য পদের অর্থ প্রধান হবে সেখানে। আর একটি হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্বেতে উভয় পদার্থই প্রধান, মানে পূর্বপদ প্রধান উত্তরপদ প্রধান। ধরুন রাম আর কৃষ্ণ যাচ্ছে, তাহলে আমি সংস্কৃতে বলবো রাম কৃষ্ণৌ গচ্ছতঃ, রামঃ চ কৃষ্ণঃ চ, এরকম বিগ্রহ করা হয়।
এখানে কি রামকৃষ্ণও গচ্ছতঃ, ঠিক আছে, রামকৃষ্ণও গচ্ছতঃ, তাহলে রাম আর কৃষ্ণ দুজনে যাচ্ছে, তাহলে রামকৃষ্ণও, তাহলে যাচ্ছে কে এখানে, রামও যাচ্ছে কৃষ্ণও যাচ্ছে, তাই তো, তাহলে উভয় পদার্থই কিন্তু এখানে প্রধান আছে, তাই না? যদি বলা হয় রামকৃষ্ণ, যদি বলা হয় ধরুন রাম আর শ্যাম, বা যদি বিগ্রহ করি রামশ্যামৌ গচ্ছতঃ, তাহলে এখানে যাচ্ছে কে, রাম কি একা যাচ্ছে না শ্যাম একা যাচ্ছে, দুজনেই যাচ্ছে, তাহলে এখানে পূর্ব পদের অর্থ প্রধান, উত্তর পদের অর্থ প্রধান, তাহলে উভয় পদার্থ প্রধান এখানে দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে, উভয় পদার্থ প্রধান, একে দ্বন্দ্ব বলা হয়। মানে অনেকগুলি দ্বন্দ্ব মানে বুঝতেই পারছি আমরা, রাম আর শ্যাম, রাম শ্যাম, ঠিক আছে, এরকম যদি অনেকগুলিকে একসাথে বোঝানো দ্বন্দ্ব বলা হয় তাকে। তাহলে আমরা সামান্যভাবে পেলাম যে 4টি প্রধান সমাস, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি আর দ্বন্দ্ব, তাই তো। অব্যয়ীভাবে হচ্ছে পূর্ব পদের অর্থ প্রধান, ঠিক আছে, আর কি অব্যয়ীভাবে আমাদের যে সমাসবদ্ধ পদটা পাই সেটা অব্যয়, তাই তো। আর উদাহরণ কি, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, এটা গেল অব্যয়ীভাব। তৎপুরুষ কি, উত্তর পদের অর্থ যেখানে প্রধান হয়, যেমন সীতায়াহা পতিহি, এই বিগ্রহে সমাস করলে কি পাবো, সীতাপতি, তাহলে এখানে পতি শব্দের অর্থটা কিন্তু প্রধান, ঠিক আছে, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। বহুব্রীহি সমাস কাকে বলা হচ্ছে, যেখানে অন্য পদের অর্থ প্রধান না, তৎপুরুষের মধ্যেই দুটো ভেদ আছে, আর একটা বলেনি। তৎপুরুষের মধ্যে একটি ভেদ কর্মধারয়, কর্মধারয় কাকে বলা হচ্ছে, যেখানে বিশেষণ আর বিশেষ্যের মধ্যে সমাস হয়, তাকে বলা হয় কর্মধারয়। যেমন নীলম উৎপলম, নীলোৎপল, নীল যে উৎপল, নীলটা হচ্ছে বিশেষণ, উৎপল হচ্ছে বিশেষ্য, তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। আরেকটি যে দিগু, দিগু হচ্ছে যেখানে সংখ্যা পূর্ব পদে থাকবে, সংখ্যা, যেমন পঞ্চগবম বলা হলো, পঞ্চ একটা সংখ্যাবাচক পদ পূর্ব পদে আছে, তাহলে এটা দিগু সমাস। আর একটা হচ্ছে বহুব্রীহি সমাস, যেখানে অন্য পদের অর্থ প্রধান হয়, অন্য পদের অর্থ যেখানে প্রধান সেটা বহুব্রীহি সমাস, ঠিক আছে। কি বলা হচ্ছে, যেমন বিনা পানিতে জার, তাহলে বিনা অর্থ এখানে প্রধান নেই, পানির অর্থ প্রধান নেই, কি অর্থ প্রধান আছে, সরস্বতীর রূপ অর্থ, তাহলে সেটা একটা অন্য পদের অর্থ, অন্য একটা জিনিস যেটা পূর্ব পদ নয় উত্তর পদ নয়, তাহলে সেটা একটা জিনিস এখানে প্রধান, তাই অন্য পদার্থ এখানে প্রধান বহুব্রীহি সমাসে। আর দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে উভয় পদার্থই প্রধান, পূর্ব পদার্থ প্রধান, উত্তর পদার্থ প্রধান, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই মোটামুটি সমাসের জাস্ট সামান্য পরিচয়টা দেওয়ার জন্য বলা হলো, ঠিক আছে। স্যার, আপনি ওই যে একটা লিস্ট দিয়েছিলেন না, ওই রাম ও লিখতি, স্যার শুনতে পাচ্ছেন, হ্যাঁ ওই বলুন। রাম ও লিখতি যে লিস্ট দিয়েছেন না, হ্যাঁ ওইটা স্যার এর পরের দিন না একবার ধরবেন, মানে পুরোটা বললে দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তো ধরা হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক। ঠিক আছে স্যার, শুভরাত্রি। ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হ্যাঁ বলুন। স্যার কিছু হোম টাস্ক দেবেন না একটু প্র্যাকটিসের জন্য? আচ্ছা, আমি দিয়ে দেবো হোম টাস্ক, ঠিক আছে। হুম হুম।